ভাই একই টেমপ্লেট। আমি বলছিলাম যে ইয়া করার জন্য সবাই ডিসকাস করে নেয় যে একই যাতে না হয়, একই রাখছে। এখানে আপনি ভাই এটা আপনার আমি ব্যাক চেঞ্জ সাইডে করতে ছবি দিলে চাইছিলাম হবে। যে কয়েকটা এখানে দিবেন হচ্ছে আপনি আপনার চেহারা দেখা যাবে ভিউটা দেখেন। দেখাইছি পাহাড়ে। ভিউ, ভিউ দিয়ে কি করবে? আপনার পার্সোনাল ওয়েবসাইটে মানুষ ভিউ ভাই দেখতে আসছে। ফার্স্টে দিছিলাম কয়েকটা ছবি দিয়ে ট্রায়াল দিছিলাম ভাই। হ্যাঁ। এই যে আপনার এই যে যেটা এখন এই যে কয়েকটা যেটা ছবি হচ্ছে এই দিছিলাম যে পরে মিটে ভাবলাম যেটা আমি দেখতেছি, মিটের ছবিটা তো খারাপ না, মিটের ছবিটা দিতেন তো ওইটা দিলে তো হইতো। জি ভাই। তো ভাই ওইটা দিছিলাম তো, ওইটা দিছি, তারপর আরো কয়েকটা ছবি দিয়ে ট্রায়াল করছি ভাই। তারপরে এটা হচ্ছে ছবি চেঞ্জ অ্যাবাউট করে আর নিন। কি, ছবিটা এই পাশে রাখছি। এখানেও আপনি লরেম ইপসাম ওই কথাগুলো লিখে ভাই দিন। এটা না না, ছবি ওগুলো ওইটা ভাই ওইটার কথা ইয়া করা বলতেছি। হয় নাই। জি ভাই এটা হুম। ভাই স্কিলসে এইটার কি দেখবো? এটা তো মাহমুদুলের ওইটা সেম আর আপনার একই তো হয়ে গেল। ভাই আমি কিছু চেঞ্জ করতে চাইছিলাম ভাই। এই যে পোর্টফোলিও যে এটা আছে না, এটা আমি হ্যাঁ। অন্য একটা পোর্টফোলিও থেকে ইয়ে করছি। আর এখানে ভাই এই যে এটা লিঙ্ক দিছি আর কি, এই আপনি যে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছেন আর কি। ওই যে হ্যাঁ হ্যাঁ এটা হইছে ভাই, ওই যে আমরা যে হ্যাঁ হ্যাঁ করছিলাম হ্যাঁ। ওইটা করার লিঙ্কটা আর কি। ঠিক আছে, তাহলে এইটা সবগুলোর ভালো মধ্যে হয়েছে। এটা লিঙ্ক দেওয়া হয় যে এটা তো, কি এইটা কি? এইটা এটা কেন তো ভাই ওই একই যে লিঙ্ক কেন? আলাদা আলাদা লিঙ্ক ভাই, সবগুলা লিঙ্ক দেওয়া হয় না, এই জন্য একটা লিঙ্ক দিয়ে রাখছি আর কি। ইনকমপ্লিট কাজ হইলে হবে, কমপ্লিট করতে হবে না? পরে ভাই আলাদা আলাদা লিঙ্ক দিব আর কি। তারপর এই আর ভাই পোর্টফোলিও। এটাই যে এটা অন্য একটা থেকে নেওয়া ছিল, হুম। যেভাবে আসতেছে। আর আর ভাই এখানে একটা অন্য একটা সার্ভিস চাইছিলাম ভাই, কিন্তু ওইটা না কপি পেস্ট করে একদম মিলতেছে না। হুম। মানে সিএসএস এইচটিএমএল করছি কিন্তু এটা আর হচ্ছে না হুম। আপনার আইকনগুলো জায়গা ভাই। মতো এই যে বসে নাই। কন্টাক্টটা ভাই, ভাই এই যে কন্টাক্টটা আছে না, এই যে হ্যাঁ এই কন্টাক্টটা পুরোটা হ্যাঁ ভাই কপি করছি, হ্যাঁ এইচটিএমএলটা আর সিএসএসটা, হ্যাঁ যাতে এটা ওখানে বসে। হ্যাঁ। কিন্তু এটা এখানে আসা এরকম হয়ে যাচ্ছে, তার এটার মানে যে সিএসএস কনফ্লিক্ট ওগুলো করছে। কোনো কাজে আসতেছে না কনফ্লিক্ট করছে। ভাই। এই যে এখানে এই যে কন্টাক্টের যে সিএস হুম ভাই, হুম 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 হুম। এগুলা একটাও কোনো কিছুই করতেছে না, কাজ করতেছে না। কাজ করতেছে এটা না। ভাই কেন আপনার আপনার প্রবলেম হচ্ছে সিএসএস কোনটা? আপনার সিএসএস কোনটা দেখি। ভাই? এটা আমার সিএসএস, এই নিউ ডট সিএসএস এটা আপনার? এটা তো এই সেম কন্ট্যাক্ট হ্যাঁ নামে এটা আর কোনো আমার। আর কন্ট্যাক্ট ওই নামে যে আর কোনো ওইটার সিএসএস সিএসএস নাই? এটা না ভাই, যেগুলা ছিল ওগুলা আমি ইয়া করে কমেন্ট করে দিছি, দিচ্ছেন? কমেন্ট করে দিছি, যেগুলো কমেন্ট। কমেন্ট করে হ্যাঁ নিচে হচ্ছে ওই সিএসএস গুলো এটা বসাই হইছে ভাই দিচ্ছেন? এই যে এটার সিএসএস গুলা। জি ভাই, এই যে এটা এই সিএসএস টা হইছে এটার, হ্যাঁ। তো এটা কপি করে আমি এই যে এখানে বসাইছি আর হুম কি। হুম কিন্তু এই সিএসএস গুলো ভাই মিউট করে কমেন্ট করে দিলেও কোনো চেঞ্জ আসতেছে না, মানে এগুলো কোনো কাজই আসতেছে না। এটা ভাই কেন প্রবলেম হচ্ছে ভাই? ওইটা এইচটিএমএলটা ঠিক মতো নিয়েছিলেন তো? বুঝতেছি না। জি ভাই, এইচটিএমএল এই ক্লাসগুলো আছে কি না? এইচটিএমএল টা ফুল কপি করা। না না, এইচটিএমএল ওই যে কন্ট্যাক্টের এই ভাই এইচটিএমএল এ এই যান। যে এটার ভাই এই যে এটা এটা কি ভাই, এটা কন্ট্যাক্টের? আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভাই এই যে এই এটার এইচটিএমএল টা এটা। জি ভাই, এই যে কন্টাক্টের, এই যে ভাই আমি কপি করে দেখাচ্ছি আপনাকে। হুম।
এই কপি করলাম ভাই। হুম। এই যে ভাই এরকম আসতেছে। সিএসএস মনে হয় ঠিক মতো পাইনি। সিএসএস পাচ্ছে না এখন, আপনি সিএসএস ইন্সপেক্ট করে কোথায়? ভাই দেখেন। এই যে এই যে ভাই ইন্সপেক্ট করে বসতেছে, এই যে এটা পুরাটা সিএসএস ভাই, আচ্ছা, এটা আবার কপি আপনার করলাম। আপনার মেইন সিএসএস এর কন্ট্রাক্ট সিএসএস অ্যাড করছেন? এটা হচ্ছে লরার, আর এটা হচ্ছে আমার মেইন সিএসএস, এটা আবার কপি করলাম। হুম। Contact। আপনি ইয়া করেন, আপনি ইন্সপেক্ট করে দেখেন তো, ভাই এরকম। ইন্সপেক্ট করেন। হুম, নিচে আসেন। হ্যাঁ, এই জায়গাটা ধরি, কোনটাকে ধরেন। হুম, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কোনো একটাতে ক্লিক করেন আপনি। সেকশন টাইটেল নিচে যান, সেকশন টাইটেল তো এটা না, রো এর পরে হবে না? জি ভাই, এই যে হ্যাঁ, রো যে কোলন ডি, হ্যাঁ এর ভিতরে দেখি ইনফো বক্স আছে, ইনফো বক্স এই ডিভটাতে ক্লিক করেন, ডিভে দেখি ডান পাশে এবার ইয়া সিএসএস পাচ্ছে কিনা। ভাই, নিচে যান। ভাই কি দেখাবো? হ্যাঁ ওইখানে উপরে উপরে ইন্সপেক্ট করেন। বড় করেন, উপরে বড় করেন। হ্যাঁ, আপনার কোনো সিএসএস তো এখানে পাচ্ছে না, দেখতেছি তো ওই যে। আপনার মেইন সিএসএস আনতো একটু। এই যে এটা মেইন লিঙ্ক সিএসএস। লিঙ্ক করা হয়েছে ঠিক মতো হ্যাঁ আপনি এই ফাইলটা লিঙ্ক করা এইচটিএমএল তো, ফাইলে? একটু খেয়াল করে দেখেন। এই ফাইল লিঙ্ক করা না অন্য ফাইল লিঙ্ক করা? আপনার লিঙ্কে যা চেক করেন আগে। ভাই, লিঙ্ক তো সব এই সেম যে ভাই। এখানে কি হচ্ছে লিঙ্ক আপনার ক্লাস আইডি ঠিক মতো দেওয়া হয়েছে সিএসএস এ? আরে ওই তো কপি এই করছেন, যে ক্লাস কন্ট্রাক্ট এইচটিএম অবজেক্ট আর আইডি, কিছু না। কন্ট্রাক্ট আইডি ছিল না? সব কপি করছি আমি। ওই তো কপি করা। কন্ট্রাক্টটা কি আইডি ছিল ওই যে আপনার আচ্ছা হচ্ছে ইয়েটা? কন্ট্যাক্ট, শুধু কন্ট্যাক্ট হ্যাঁ কেন? এটা কি কন্ট্যাক্টের আগে কিছু সেটা তো নাই? ভাই, ভাইয়া আইডি আইডি ছিল। আইডি নেওয়া ছিল ভাই। তা আপনার কন্ট্যাক্ট আইডি এই তো, যে। আইডি তো ইয়া আর নাই। আইডি কন্ট্যাক্ট ক্লাস কন্ট্যাক্ট, আর ওইখানে নিউ ডট সিএসএস এ যান। এখানে কন্ট্যাক্টের আগে কি ওখানে আছে আপনার কিছু? আইডি নাই তো। ডট বা হ্যাশ আছে কিছু? বুঝতে পারতেছি না তো। না ভাই নাই। তো নাই, না এখানে থাকলে আইডি কিভাবে পাবে? ইয়া নাই, আবার হচ্ছে ক্লাসও নাই। আপনি কিছু দেন, ক্লাস বা আইডি দেন। সবগুলো হ্যাঁ একটু হইলেও তো পাওয়ার কথা, কিছু হইলেও পাওয়ার কথা। ক্লোজ করেন। দেখেন দেখুন আচ্ছা কি। আচ্ছা আপনি আগে দেন, সবগুলা দেন, না সবগুলা দেন আগে। আইডি দেন, আইডি দেন। ডট আসলো না কেন? আপনি যখন কপি করতেছেন ডট আসছেই কেন? বামে কিছু আছে নাকি দেখেন। ওই যে ডট সহ তো কপি করছেন, ওইটা ওই পেজে বামে কিছু ছিল নাকি দেখেন। ওই দেখছেন আছে। ভাই, বামে তো ডট আছে, হ্যাঁ, আগে থেকেই দিতেছেন আছে। তো। গাটেন গাটেন, তাই বলি কপি করছেন তো ডট আসবে না কেন? যা যা দিছেন সব কাটেন। হুম, আচ্ছা। সো এটা তো গেল। এখন কথা হচ্ছে আপনি তাহলে সিএসএসটা কেন পাচ্ছেন না, এটা হচ্ছে একটা ইস্যু আছে। তবে সবার প্রথমে আপনার দেখতে হবে লিঙ্কটা ঠিক আছে কিনা, আপনার ফাইলের লিঙ্ক এবং আপনার যে সিএসএসটা চেঞ্জ করতেছেন। যেমন এই ফাইলটা কি নিউ ডট এইচটিএমএল, তাই তো? উপরে যান, জি ভাই, এখানে সিএসএস এর লিঙ্কটা কোথায় আছে? এটা হচ্ছে ভাই, এই যে এটা। অ্যাসেটস, হ্যাঁ
অ্যাসেট সিএসএস নিউ ডট সিএসএস। ওকে, এটা কি ঠিকঠাক মতো আছে লিঙ্কটা? এটা কি আপনার সিএসএস এর ভিতরে দিচ্ছেন না? জি ভাই। এটা ওদের সিএসএস এর নাম ভাই কি ছিল? এই যে ভাই, এই যে এখানে ওদের ভাই আপনি একটু সিএসএস ইয়া এর নাম করেন কি ছিল? হচ্ছে ভাই, ওদের সিএসএসটা হচ্ছে এই যে এটার মধ্যে এটার ওরা না, ভিতরে, হ্যাঁ এই এই যে এটার বীজ, এই হ্যাঁ যে এখানে এই স্টাইল ডট সিএসএস। আপনি হ্যাঁ। ওয়েব ব্রাউজারে যা হচ্ছে ভিউ সোর্স করেন তো, দেখেন আপনার সিএসএসটা পাইছে কিনা। কোথায় যাব? হচ্ছে ওই ইয়াতে যান, ব্রাউজারে, ব্রাউজারে ব্রাউজারে কোথায়? ব্রাউজারে যা হচ্ছে বাম পাশে ক্লিক করেন, ইন্সপেক্টর যেভাবে ক্লিক করেন ওখানে ভিউ সোর্স নামে একটা ইয়ে আছে, ভিউ সোর্স পেজ। হ্যাঁ, দেখেন আপনার হচ্ছে সিএসএসটা পাইছে কিনা। সিএসএস এ ক্লিক করেন যেটাতে ইয়া করছিলেন আপনি। সিএসএস, এই যে এটা, হ্যাঁ, ক্লিক করেন। এই যে এটা আসছে। সিএসএস তো পাইছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ফাইলটা জিপ করে ক্লাসরুমে দেন, ক্লাসরুমে দেন, দেখি এটা। আচ্ছা ভাই। হ্যাঁ, এটা কি সমস্যাটা দেখতেছি, বোঝা যাচ্ছে। তো ফাইলটা জিপ করে ভাই আরেকটা ক্লাসরুমে ওই দেন। হুম হুম সার্ভিসও ওইরকম করতে চাইছিলাম, যে আরেক জায়গায় ভালো লাগছিল, ওইটা হুম হুম। ওইরকম সমস্যা হচ্ছিল। তো বন্ধ করে দিবি ভাই? হুম হুম। জিপ করে ক্লাসরুমে দেন। ওকে, এরপরে কে? এরপরে আমি বলি, যেমন হচ্ছে দুলাল। দুলাল দেখাইছিলেন জি ভাই, আমি গতকালকে দেখাইছিলাম। গতকালকে? জি ভাই। কই গতকালকে দেখাইছেন? আজকে হওয়া দেখেন। ভাই ঠিক আছে, দেখাচ্ছি আজকে। ভাই এটা আমার কপি করা ভাই। এটা তুমি লেগেছে? ভাই জি ভাই, সবাই ওইটা একটাই আপনার করছে ভাইয়া। আমি বলছিলাম যে এখানে আমি তো একটা টেমপ্লেট দেখাইনি, আমি তো অনেকগুলো দেখাইছিলাম। সবাই একটা টেমপ্লেটই কেন কপি করছেন, আমি না বুঝলাম না ব্যাপারটা। ভাইয়া নতুন করে আর একটা করবো ভাইয়া। কিছু বলার ওটা নেই নিজে ভাই। করবো, পিএইচডি দিয়ে আমি করবো। বলছিলাম নিজেরা ডিসকাস করে নেন ভাই, আমি এই টেমপ্লেট করতে, আমি এই টেমপ্লেট করতেছি। ভাইয়া সুন্দর থেকে একটা পিএইচডি দেন তো ভাইয়া, পোর্টফোলিওর জন্য। অনেক পিএইচডি খুঁজলাম ভাইয়া, ভালো একটা পছন্দ হইলো না আর কি, কেমন জানি লাগতেছে। পিএইচডি কেন লাগবে আপনার? যে কতগুলো আমি দেখাইলাম আপনাদেরকে, যে পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, সার্চ দেন ফ্রি হচ্ছে। হ্যাঁ ভাইয়া, টেমপ্লেট দেখছি, এটা ভালো লাগছিল, কিন্তু ওই ভাষায় তো এটা মিলে গেছে, কি করবো কিন্তু এখন। আরও তো টেমপ্লেট আছে। ভাই এটা একটু আরেকটু কাস্টমাইজ করতে যাচ্ছে আর কি। এটাকে আরও কাস্টমাইজ করুন, তো সেটা করেন, তো সেটা করেন নাই। এখন সবারটা দেখে এখন কনফিউজ হয়ে গেলাম নাকি? না, বুঝলাম না আমি বিষয়টা, এক একজনের যে। ভাইয়া শেয়ার অফ করে দিলাম। হুম, পুরাই মানে হতাশা আমার মধ্যে এখন আপনাদের নিয়ে। কোথায় আর কে দেখাবে এখন? শ্যামন্তী হক, সাদমান, শামসাদ, তারপরে হচ্ছে
কামরুল কামরুল ভাই ইসলাম, ইমতিয়াজ আহমেদ, জি ভাই আমি দেখাচ্ছি। এআর রাফি, অনেকে বাকি আছে প্রীতম এখনো। ভাই, কামরুল একটা সমস্যার কথা জানাইছিল। ওর গতকালকে সন্ধ্যা থেকে হচ্ছে পিসিতে সমস্যা, পিসি অন করতে পারতেছে না। ও তো এর আগে মনে হয় দেখাইছিল, যতটুকু করছিল। গতকাল সন্ধ্যা থেকে হচ্ছে ওর পিসিতে ঝামেলা, তো জানাইলো আর কি। তো আছে এখন দেখতেছি ক্লাসে। হ্যাঁ ভাই, মোবাইল দিয়ে বলে কানেক্টেড আছে, আমাকে জানাইছে। আপনাকে বলতেও সাহস পাচ্ছে না। ভাই আমাকে দুপুরে বলছিল, আমি একটু ওই এই বিষয়ে হেল্প চাইছিলাম, বললো ভাই পিসি অন হচ্ছে না। গতকালকে সন্ধ্যা থেকেই সমস্যা, পিসি অনই হচ্ছে না। কি করার। কে দেখাইলো বললো, কি জানি দেখাবে বললো, আমি ভাইয়া। দেখি। প্রীতম ভাই, হ্যাঁ, ভাই আমার একটু ছুটি লাগবে ভাই। ছুটি কেন? ভাই আমি চোখের ডাক্তার দেখা যাবো, 4টার দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো। হুম, ঠিক আছে যা। আচ্ছা ভাই। হুম। যাই। জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা, আবার উপরে আসেন, উপরে আসেন। এটা কি মেনুটা কখন কিভাবে আসতেছে? মানে মেনুটা ক্লিক করলে এটা নামতেছে। ভাইয়া বুঝতে পারছি না। দুলাল ভাই, মাইক্রোফোনটা দেন। তো সেমনটি আপনার কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না। জি ভাইয়া এইখানে এটা কি করলে না? এটা নামতেছে, এটা কি? এটা একটা মেনুর মতো নামতেছে। তাই এই মেনুটা হ্যাঁ, কেন ক্লিক করবে ক্লায়েন্ট, আমাকে বুঝান। যেখানে সাকিব বলতেছে যে তার কিছু ক্লিকই করতে হবে না, যেখানে ওই ক্লায়েন্ট কেন ক্লিক করবে? ভাইয়া এখানে মেনু বারে আইকনটা দিয়েছি তা তাই। অনেকে এটা নাও বুঝতে পারে, এটা আমরা বুঝি দেখে আমরা এটা বুঝতেছি না ক্লিক করতে হবে, নাও বুঝতে পারে। অনেকে মনে করতে এটা ডিজাইন, তাই না? যারা নন টেকনিক্যাল লাইনে তারা অনেকে নাও বুঝতে পারে জিনিসগুলো, তাই না? সিনিয়রও হইতে পারে অনেকে। তো ক্লিকেবল জিনিসটা ভালো লাগছিল ভাইয়া, তো এখানে একটা আইকনের আইডিয়া দেন যে আইকনটা কি দিলে সে বুঝবে যে এখানে ক্লিক করতে হবে। এখানে প্রথমেই কম্পিউটারে আইকন দেওয়াটা দরকার নাই আমাদের, তো মনে হয় এখানে আপনি ডাইরেক্ট মেনুটাও বসাতে পারতেন। তো উপরে যে ওইখানে যে নামতেছে, নামার পরে কালার কম্বিনেশনটা হলুদ কেন? কম্বিনেশন আমি এমনিই করছি ভাইয়া, ব্লু আর এরকম অরেঞ্জ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো ফন্টটা, ফন্ট চেঞ্জ করেন নাই মনে হয়। যেমন ওই যে মেনুর যে লেখাগুলো আছে খুবই বেশি জেনারিক লাগতেছে আমার কাছে, মেনুর যে লেখাগুলো আছে। আর চেঞ্জ করছি, অজওয়াল দিছি আর আরেকটা মেবি এমারাল্ড। কম্বিনেশনটাই চেঞ্জ করে দিছি, ওরা দুইটা কম্বিনেশন করেছিল, আমি দুইটা কম্বিনেশন করছি। এটা জেনারিক মনে হচ্ছে কারণ ভাইয়া আমি সার্চ করে যে এটা সবচেয়ে এখন লেটেস্ট কম্বিনেশন যেগুলো চলছে সেরকম কম্বিনেশনই খুঁজছি, খুঁজে ওই দুইটা ফন্টই ইউজ করেছি, একটা টাইটেলে আর একটা প্যারাগ্রাফে। ওই জন্য দেখতে মনে হচ্ছে যে সব জায়গায় দেখি এমন। আচ্ছা, এটা এখানে কি দেখাচ্ছে? হ্যালো, এখানে ভাইয়া এটার উপর রাখলে এটার একটা নিকনেম আর এটার ক্যাটাগরিটা কি এই যে এই অনুযায়ী সেই ক্যাটাগরিটা দেখাচ্ছে। অল এর সব দেখাবে, রেসপন্সিভ হলে আমি যেগুলো শুধু রেসপন্সিভ ক্যাটাগরি লিখেছি সেই দুটো, পিএইচডি লিখলে শুধু এটা আর এটা লিখলে এটা। এরপরে আবার আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে একটা ডিটেলস মেনু দেখাবে, এটা ব্যাপারে বলবে, তারপরে এখানে আমি কি কি ইউজ করেছি সেগুলো বলবে। আর গিটহাবের লিংকটা এখনো করিনি, তবে আমি এমনি লিংক করে দিয়েছি ভাই, এটা ক্লিক করলে এই যে আমার অরিজিনাল কাজটা দেখা। অনেক বেশি ক্লিক হয়ে যাচ্ছে। তাহলে ভাই এখানে কি করবো? দেখেন কিভাবে এটাকে যত কম এর মধ্যে আর কি সারা যায় আর কি। ম্যাক্সিমাম এটা তাহলে ভাই এই
খুলে কি বাদ দিয়ে দিব, দিয়ে যেন এখানে ক্লিক করলেই গিটহাবে চলে যায়? হ্যাঁ এটাই করে দেন, এত বেশি দরকার নেই আর কি। তাহলে ডিটেলস গুলো কোথায় লিখবো এগুলো? আচ্ছা ঠিক আছে, এটা দেন, এটা আমার তো খারাপও লাগতেছে ভালোই লাগতেছে। খালি এখানে ভিউ অন গিটহাবটা দরকার নেই, আপনি ভিউ অন ভিউ লাইভ এরকম কিছু দিয়ে দিতে পারেন, ভিউ লাইভ। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। প্রিভিউ এরকম কথাটা বলে দিন। আচ্ছা ঠিক আছে। আর এখানেও নিচে শুধু এই মানে আমার রিভিউ সেকশনটা আছে, আর এগুলো সব লিংক করা আছে আমার অ্যাকাউন্টের সাথে। এটা গিটহাবের সিম্বল, আর বাকিগুলো তো এটা কি এই পর্যন্তই পেজ প্রজেক্টস? ও এটাকে আলাদা আলাদা পেজ না করছেন? না আরো আছে। হ্যাঁ, ও হোমটা পুরো দেখাই, এখানে আমার সার্ভিসেস গুলো আছে, হুম আমি কি কি করছি। হুম আর এখানে ওই যে রিভিউ সেকশনটা আছে, ব্যাস শেষ। আর এই মেনু বারে আরো জিনিস আছে, সেটা হলো অ্যাবাউট মি একটা পেজ আছে। হুম এখানে আমার বিষয়ে বলা আছে, আর এগুলো বলা আছে কত পার্সেন্ট আমি কি হুম করেছি। আর এইখানে আবার ক্লিক করলে আমার সিভিতে যাবে। হুম ডাউনলোড করা যাবে? দেই নাই এখনো ভাইয়া, এটা তো ড্রাইভের লিংক দিব। না ডাউনলোড করার অপশন কেন, আমি দেখাইছিলাম না সবাইকে কিভাবে ডাউনলোড করতে হয় একটা ফাইল? জি ভাই দেখাইছিলেন। হুম, আচ্ছা ভাই, আমি দেখে নিব তাহলে। হুম জাস্ট জাস্ট সেটা আমি, ফাইলটা দিয়ে হ্যাঁ ওখানে ফাইলের ডাউনলোড লিংকটা দিতে অ্যাট্রিবিউট। হবে আর ডাউনলোড অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। আচ্ছা ভাই সমস্যা নেই, ওটা আমি দেখে নিতে পারবো, এটা করে দিব তাহলে। আর প্রজেক্টসে আবার ওই পেজটাই, এই ডিভটা সেম ডিভ, আর ওই ডিভটা, এই দুইটা সেম। সার্ভিসেস ওই আগের ডিভটা আছে, আর এই যে রিভিউ পেজটা। ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু আসলে পোর্টফোলিও ওয়েবসাইট তো ওটা মাল্টিপল পেজে আসলে করা দরকার হয় না, এক সিঙ্গেল পেজ করলেই হয়ে যাচ্ছে জিনিসটা। তো যাই হোক, যতটুকু করছেন সুন্দর হয়েছে, খারাপ না। তবে একটু আমার মনে হয় যে ওয়েবসাইটে ঢুকলেই যে ডিরেক্ট পোর্টফোলিওতে চলে আসতেছে, এটাকে আরেকটু আর মেনুটা একটু ঠিক করার ব্যবস্থা করেন। মেনুটা উপরে থেকে নামতেছে, এটা ভালো লাগতেছে না, ডানে বা বামে থেকে আসলে জিনিসটা একটু বেশি ভালো লাগতো, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে ক্লিকটা উঠাবো না, ক্লিকটা থাক, রেখে দিলাম। হ্যাঁ ডানে থেকে বা বামে থেকে একদিকে থেকে আনার ব্যবস্থা করেন, সেটা ভালো দেখাবে। আচ্ছা ডানে থেকে দিয়ে হ্যাঁ দিব হ্যাঁ। তাহলে। আর এখানে ডানে থেকে প্রথমে ঢুকেই ভাইয়া, যে এই যে পোর্টফোলিওগুলো দেখা যাচ্ছে, অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে আসলে প্রথমে ঢুকেই আমি পোর্টফোলিও মানে এটা কি আসলে। সো এটাকে আপনি বলে দিতে হবে যে অ্যাট এ গ্ল্যান্স বা পোর্টফোলিও অ্যাট এ গ্ল্যান্স বা এরকম একটা ইয়া দিয়ে দিলে আর বুঝতে পারবে আর কি, যে আচ্ছা ঠিক আছে এটা পোর্টফোলিও আমার সে দেখতে আছে। তাহলে আমি এই জায়গায় একটা হেডিং দিয়ে দিব। হেডিং দিয়ে দিবেন, হ্যাঁ হেডিং দিয়ে দিবেন। আর ভাইয়া এই পাশে ডান দিক থেকে যে দিতে চাচ্ছি, তখন কি আমি ন্যাপ বারটা কি এইভাবে অ্যালাইন করব, এই যে দেখেন, নাকি এই যে দেখেন উপরে থেকে সব কিছু নেমে যাচ্ছে আপনার ওয়েবসাইটে, ওই ডানের যে মেনুটা আছে ওগুলোও এরকমই আপনার ওয়েবসাইটের বামের থেকে সব কিছু চাপায় দিবে। আর মানে ভাইয়া লেন্থটা বলতেছি এত বড়ই রাখবো নাকি ছোট করে দেবো? যেন হলো এই হোম অ্যাবাউট এগুলা যদি আমি এদিকে এইভাবে করি, লম্বালম্বি করি, তাহলে ছোট হয়ে যাবে, সেটা তখন তো করব। ওয়াইডটা কম হয়ে যাবে, বাট হাইটটা পুরোটাই থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ওকে। তো এখনো অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বন্ধ করে দেন। এই কামরুল আপনার কি হয়েছে কম্পিউটারে? ভাই এটা তো বুঝতে পারতেছি না, পাওয়ার সাপ্লাইটা সমস্যা মনে হয়, কালকে থেকে অন হচ্ছে না বুঝছেন। আমাকে একটু খুলতে হবে, সময় করে খুলে আবার লাগাইলে ঠিক হয়ে যাবে। এর আগে এরকম প্রবলেম হয়েছিল ভাই। হ্যাঁ, ওই আর ওইটার মধ্যে আমার সব ফাইল গুলা, তো হুম ল্যাপটপে তো ফাইল নাই, জাস্ট ইয়ার জন্য হুম দেখাইতে পারতেছি না। আমি শনিবার দেখাবো ইনশাল্লাহ। হুম। কাজটা হয়ে গেছে ভাই। আচ্ছা, ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এতক্ষণ মনে হয় একটা ইউনিক একটা কিছু মনে হয় দেখতে যাচ্ছি আমরা, মনে হচ্ছে দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। ভাইয়া এটা হচ্ছে আমি দুইটা টেমপ্লেট হুম দেখে হুম তারপর কোনগুলো করছি, দুইটা হুম। টেমপ্লেট থেকে। আচ্ছা দুটো আমি দেখে নিয়েছি। আচ্ছা হ্যালো।
কে জি আটকায় ভাইয়া, গেল কে? ইমতিয়াজের দেখা যাচ্ছে না ভাইয়া? স্ক্রিন আটকায় গেছে সম্ভবত আপনার। আবার উপর থেকে দেখে আসি, আবার উপর থেকে দেখে আসি। ভাইয়া আপনার কথা আটকে আটকে ও যাচ্ছে। তার মানে আমার সমস্যা। না না ভাই, ভাই, আপনি তো আপনার ক্লিয়ার। ভাই কিছু আপনি সমস্যা শোনা যায়। ও ইমতিয়াজ মেবি ইমতিয়াজ আপনার ভাই আপনার প্রবলেম। মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন আটকে ফ্রিজ যাচ্ছে। হয়ে গেছে। ইমতিয়াজ ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আমি রিমুভ করে দিচ্ছি তাহলে। ও তাহলে ইমতিয়াজ, ইমতিয়াজ তো এখানে আমরা দেখি দুইটা। আচ্ছা তাহলে এক কাজ করো, আমরা একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে? ব্রেক নিয়ে এসে দেন বাকি যেগুলো আছে এগুলো শেষ করে দিব। কাল থেকে হয় না, কি হয় না? আচ্ছা ইমতিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি তাহলে এক কাজ করেন, আমরা একটা ব্রেক নিচ্ছি এখন 15 মিনিটের। ব্রেকের পরে তারপর আপনি দেখান। হ্যালো, শোনা যাচ্ছে না আমার কথা? আমি না বুঝতেছি না। যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে 15 মিনিটের ব্রেক। ব্রেকের পরে দেন ইমতিয়াজ আপনি কি বুঝতে পারলেন কিনা জানি না, আমি 15 মিনিটের ব্রেক দিছি, দেন তারপরে আমরা দেখতেছি। ওকে? ওই যে, জি ভাই। ওই যে বুঝতেই পারবেন না ভাই। যে ভাইয়া নেটওয়ার্ক চলে গেছিল আমার, শোনা যাচ্ছে ভাইয়া এখন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখান জি ভাইয়া। প্রথম থেকে আবার দেখি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে দেখা দেখি, যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে, দেন হচ্ছে আপনার অ্যাবাউট মি সেকশন যেখানে। জি হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে ইমতিয়াজ, কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। সো আচ্ছা ভাইয়া। ডার্ক, বেশি ডার্ক হয়ে গেছে তো, সো ডার্কটা একটু ইয়া করে ফেলাম, একটু ওই যে দেখছেন ডার্ক হয়ে গেছে, সো এটাকে ঠিক করতে হবে একটু। তারপরে হুম, ঠিক আছে। পোর্টফোলিও গুলো ভাইয়া লিংক করা হয়নি, এমনি স্ক্রিনশট নিয়ে দিচ্ছি, লিংক করে দেওয়া যাবে। হ্যাঁ লিঙ্ক করে দেওয়া যাবে আর কি। এখানে ভাইয়া টিম দিচ্ছি ভাইয়া, কারো ছবি নাই, কামরুল ভাইয়ের সাথে অ্যাড আছে তো সেজন্য খালি কামরুল ভাইয়ের ছবিটাই দিচ্ছি। ভালো তো, তাও বলে আমার ছবি দেন নাই। আর ভাইয়া কারোর সাথে অ্যাড নাই, সেজন্য কারোর ছবি নাই নাই। ওকে, তারপর ফিটিং টাচ। সো এখানে কাজ বাকি আছে, যেটা হচ্ছে আপনার কালার এই যে কম্বিনেশনগুলো। ভাইয়া শেষে একটু। হ্যাঁ কালার কম্বিনেশনগুলো ঠিক করতে হবে। কালার কম্বিনেশনগুলো ঠিক করে তারপর হচ্ছে যেটা করতে হবে যে কী করা লাগবে, যে ওই যে পোর্টফোলিওটা অ্যান্ড হচ্ছে টিম মেম্বার, বুঝছি ওটা তো বুঝছি, বাট পোর্টফোলিওগুলো একটু ভালো করে লিঙ্ক করে দিন আর একটু সুন্দর। বাট মোটামুটি ভালো হয়েছে, ওয়েবসাইটটা ভালো হয়েছে। এটা জি মানে ভাইয়া। অ্যাটলিস্ট কমন ওকে, না, অন্যদের ওয়েবসাইট যেমন অনেকে কমন দেখতেছি আমি, সেরকম কমন কিছু না আর কি। দুইটা টেমপ্লেট দেখে ভাইয়া করছি, দুইটা মিলাই। দুইটা মিলাই গেছে না? আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে একটা ব্রেক নিয়ে আসি। ব্রেকের পরে কে কে বাকি আছে? এ আর রাফি। রাফি জি ভাই, আপনি কি দেখাবো। বাকি আছে? দাঁড়ান, ব্রেকের পরেই দেখি। শামসাদ আর কে বাকি আছে? ওকে। আচ্ছা কামরুল তো দেখাইতে পারলো না। আর কেউ আসে না আজকে? আচ্ছা আখতারুজ্জামান গেল কই? লোক কি ভাগছে? আচ্ছা মকবুল, আপনার ওইটা নিয়ে যদি একটু আমরা একটু ঘাটাঘাটি করি। এটা হচ্ছে
72 মেগাবাইট, এত বড় ফাইল কেন? আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে প্রজেক্টটা গেল, তো এটা এখনও সবার বাকি আছে, ম্যাক্সিমাম দেখলাম যে কমপ্লিট হয়নি। এরকম হইলে কিন্তু হবে না, এই কমপ্লিট আধা আধা হয়েছে আধা হয় না, এরকম এই প্রজেক্ট দিয়ে কি হয়? আপনার কারো প্রজেক্ট, এটা কি কোনো প্রজেক্ট হইলো না? এটা কিন্তু ইনকমপ্লিট একটা প্রজেক্ট হয়ে গেল, এটা কোনো কমপ্লিটেন্সি বা এরকম কিছুই নাই, ইনকমপ্লিট একটা প্রজেক্ট। সো এটা কিন্তু ঠিক করতে হবে সবার, যে তাতে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আগামী সপ্তাহে আমি আপনাদের একটা দিব, আগামী সপ্তাহে যেটা করবেন সবাই, সেটা হচ্ছে আপনাদের একটা করে থিম মানে বানাইতে হবে, ফুল থিম, মানে ফুল একটা ওয়েবসাইটের থিম আপনাকে কি করতে হবে, বানাইতে হবে। সো ফুল ওয়েবসাইটের থিম বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা ফুল ওয়েবসাইটের থিম বলতে আপনাদের যদি আমি একটু দেখাই, সাপোজ আমি যদি থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট, ঠিক আছে। সো থিম ফরেস্ট আমরা সবাই চিনি, তাই না? থিম ফরেস্ট কি? থিম ফরেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট, পিএইচডি, ওয়ার্ডপ্রেস সব কিছু হচ্ছে থিম ফরেস্টে কি হয়, পাওয়া যায়। সো তাহলে যেটা হচ্ছে আমরা বলতেছি থিম ফরেস্টে কি থাকবে, থিম ফরেস্ট থেকে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে বিভিন্ন থিমের ক্যাটাগরি এবং ক্যাটাগরি ওয়াইজ কীভাবে থিমগুলো ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনের ফরম্যাটগুলো দেখব। কীরকম? আমি যদি এখানে অনেক ধরনের ইয়ে আছে, সো আমি যদি এইচটিএমএলে চাই, এইচটিএমএল টেমপ্লেটের, সেই এইচটিএমএল টেমপ্লেটে দেখবেন যে অনেকগুলো কি ক্যাটাগরি আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, এগুলো কিন্তু মেইন ক্যাটাগরি, এগুলোর আবার কিন্তু সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? যেমন সাপোজ কর্পোরেটের যদি আমি ঢুকি, তো কর্পোরেট হচ্ছে একটা ক্যাটাগরি। কর্পোরেটের ভিতরে আসলে কী কী ক্যাটাগরি ওয়েবসাইটগুলো থাকে সেটাও বুঝতে হবে। কর্পোরেটের ভিতরে আপনার বেসিক্যালি কর্পোরেটের ভিতরে থাকে হচ্ছে আপনার বিজনেস, কারো বিজনেসের ওয়েবসাইট, কারো হচ্ছে এডুকেশন ইনস্টিটিউটের ওয়েবসাইট, ঠিক আছে? এই যে দেখেন রেসপন্সিভ, মাল্টিপারপাস মানে আপনি যদি ভিতরে ঢুকেন কোন একটার ভিতরে, ঠিক আছে, রিক্সা, প্রোলার, রিনোভেশন সার্ভিস, কার্পেন্টার, ডিরেক্টরি টাইপ ওয়েবসাইট, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল, তাই না? রেস্টুরেন্ট হচ্ছে কর্পোরেটের মধ্যে পড়তেছে, কনসাল্টিং, ফাইন্যান্সিয়াল, ইন্স্যুরেন্স কোম্পানি। তার মানে কি, কর্পোরেট হচ্ছে একটা ক্যাটাগরি, আর এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আবার ডিফারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে? একটা ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারে, আপনার একটা রেস্টুরেন্টও হইতে পারে, একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কিছু হইতে পারে। এগুলো হচ্ছে আবার কর্পোরেটের ভিতরে রিয়েল এস্টেটের ওয়েবসাইট হইতে পারে, অনলাইন কোর্স এলএমএস ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি কর্পোরেট ওয়েবসাইটের একটা। সো কর্পোরেট ওয়েবসাইটে যদি আমি একটা ঢুকি, তো এখানে যদি আমি লাইভ প্রিভিউ দেখি, এগুলো সবগুলো ওয়েবসাইটে আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে? সো যদি ভিতরে যাই, ঠিক আছে? সো এই যে পোলো এর যে কোম্পানিটা আছে, এদের হচ্ছে এখানে 220টা লেআউট দেখাচ্ছে, যে এতগুলো লেআউট আছে 220 প্লাস। সো এক একটা এক এক রকম লেআউট আছে। কর্পোরেট ভার্সন, ভার্সন 8, ক্রিয়েটিভ, ঠিক আছে, স্টার্ট আপ, এগুলো হচ্ছে কি, এগুলো একটা ওয়েবসাইটের থিমের নাম। পোর্টফোলিও এজেন্সি, ঠিক আছে, ক্রিয়েটিভ, ফোরাম ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, ঠিক আছে, ক্রিয়েটিভের ভার্সন, শপ, ইভেন্ট, ঠিক আছে, ক্যাফে, ঠিক আছে, কর্পোরেট ব্র্যান্ডিং। মানে কর্পোরেটের মধ্যে তাহলে ব্যাপারটা যে আমরা বুঝতেছি যে কর্পোরেটের ভিতরে আবার কি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে? কর্পোরেটের ভিতরে আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে। কর্পোরেটের ভিতরে যেমন আমি যদি একটা যাই, যে বিজনেসের একটা যদি আমি একটু যাই,
যদি দেখি, এটা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইট মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা কোম্পানির বিজনেসের জন্য এটা তৈরি করা হবে আর কি। সো তাহলে এখানে যদি যাই, এখানে যদি অ্যাবাউট আর কোম্পানি, তাই না? একটা বিজনেস ওয়েবসাইট প্রথমেই কি থাকে, বিজনেস ওয়েবসাইটের তার হচ্ছে ইনফরমেশনটা থাকে প্রথমেই, এবং তার বিভিন্ন ধরনের এই যে পেজেস আছে, অনেকগুলো পেজ আছে। এটা কিন্তু মেইন ওয়েবসাইটটা না, এটা হচ্ছে তাদের থিমের ভিতরে জিনিসপত্র দেখাচ্ছে। সো প্রথমেই হোম পেজে অ্যাবাউট আওয়ার কোম্পানি, অ্যাবাউটের ব্যাপারটা থাকবে। তারপরে পারচেস করার জন্য তাদের কিছু প্রোডাক্টস থাকলে সেগুলো শোকেস করতেছে, যেগুলো হচ্ছে তার প্রোডাক্টস আছে, ঠিক আছে? এখানে কিছু সার্ভিসের বা ইনফরমেশনের কথা বলা আছে তাদের ক্লায়েন্টের ব্যাপারে। এটা হচ্ছে হোম পেজটা আর কি। তো হোম পেজটা যদি আমি এখানে যাই, এটা হোম, তারপর লেআউট, প্রতিটা লেআউট আলাদা করা আছে। যাই হোক, আমাদের মেইন লাগবে হচ্ছে যেমন পেজেস, অ্যাবাউট আস দুই রকম আবার বানায় রাখছে, ঠিক আছে? অ্যাবাউট আস, অ্যাবাউট মি, বেসিক অ্যাবাউটটা কীরকম, এটা হচ্ছে বেসিক যে অ্যাবাউটটা আছে সেই বেসিক অ্যাবাউট আসটা, হোয়াট উই ডু, এখানে এই জিনিসটা। কিছু কিছু জিনিস দেবেন কমন দেখবেন। আবার পেজে যদি অ্যাবাউট আছে, যদি এক্সটেন্ডেডটা যাই, এটা হয়তো এটা একটা এক্সটেন্ডেড অ্যাবাউট, ঠিক আছে? দ্য কোম্পানি, এখানে যে কী কী কনসেপ্ট, আওয়ার টিম, ঠিক আছে? এটা একটা হোয়াট পিপল আর সেইং। তো দেখছেন এক একটা থিমের এক এক রকমের সিচুয়েশন করেছে। অ্যাবাউট মি, ক্রিয়েটিভে যদি দেখি, এগুলো কি বেসিক্যালি মানে যেসব যারা কোম্পানিগুলো আছে, এই যে যারা থিম বানায় তারা কী করে, এইটা কিন্তু আপনাদেরও জানতে হবে কাজটা, এই জিনিসটা যে প্রতিটা দেখবেন এই যে পোলোতে দেখবেন এই যে ওয়েবসাইটগুলো আছে মোটামুটি প্রায় একই লেভেলেরই ওয়েবসাইট, প্রায় সিমিলার, এবং যে এইটার সাথে এটা প্রায় সিমিলার, ঠিক আছে? এটার সাথে এইগুলোর প্রায় সিমিলারিটি আছে, সাথে এটার সিমিলারিটি আছে, ঠিক আছে? একটার সাথে দেখবেন যে অনেকগুলো সিমিলার ওয়েবসাইট পাওয়া যাবে, ঠিক আছে? বিভিন্নের সাথে বিভিন্ন মিলে যাচ্ছে। তো এটাতে কি হয়, তারা একই টেমপ্লেট ইউজ করে, একটা বেস ইউজ করে, বেসটা ইউজ করে এক একটা থিম বানাচ্ছে। তার মানে আপনি যখন একটা আপনার নিজের ব্র্যান্ডিং করবেন, নিজের ধরেন আপনার একটা সাইটের আপনি নিজে ডিজাইন করবেন, আপনি কি করবেন, একই একটা বেস তৈরি করবেন যে এটা আমার বেস। এখন এই বেজে আপনি এখানে কিছু জায়গায় বড় ছবি দিবেন, কিছু জায়গায় ছোট ছবি দিবেন, কিছু জায়গায় কালার চেঞ্জ করবেন, কিছু এই করবেন সেই করবেন, এই করে করে কিন্তু আপনার 4-5টা থিম দাঁড়া করা যায়। 4-5টা কেন, যে এরা যেমন অনেকগুলো লেআউট দাঁড়া করে রাখছে, প্রায় দেখবেন সবগুলোই প্রায় সিমিলার। যদি হয় ধরেন ম্যাগাজিন, ব্লগ, দেখেন ব্লগগুলো ভার্সন, বিভিন্ন ব্লগের ভার্সন, বাট একই রকম কাজই। ম্যাগাজিনের প্রায় সিমিলার রকমের কিছু কাজ আছে, ঠিক আছে? সো ব্যাপারটা বোঝা যাচ্ছে। এগুলো একটা কিনলেই কিন্তু $10 না কত জানি দেখলাম, এই যে $10, এটা কিন্তু সব কিনা যাবে না, একটা কিনলেই $10। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে একই ওয়েবসাইট 4-5 রকমের ভার্সন বানাইলো, 4-5 রকম ভার্সন বানায় এক একটা, যে যার ভার্সন পছন্দ ওই ভার্সনে $10 করে কিনতেছে। কিন্তু এই যে দেখেন সেল আছে এদের, মোটামুটি দেখেন কত সেল আছে। যদি 10 দিয়ে যদি গুণও দেন তাহলে কত টাকা সেল করছে আজ পর্যন্ত, তার রেটিংও ভালো মোটামুটি 80 লাখ টাকা। বুঝতেছেন অবস্থা। সো তার মানে আমরা যদি থিম বানানোর আমাদের পারপোজটা থাকে, যদি থিম বানানো, যদি থিম নিয়ে কাজ করবো, HTML5 টেমপ্লেট নিয়ে কাজ করব, তাহলে আমাদের তাহলে একটা এখন থেকেই আমাদের যেটা করতে হবে নিজেদের সবার একটা করে ইউনিক টেমপ্লেট দ্বারা করে ফেলতে হবে, যে আমার টেমপ্লেট এইটা, সাকিবের টেমপ্লেট এইটা, কামরুলের টেমপ্লেট এইটা, মকবুলের টেমপ্লেট এইটা, সবার আলাদা আলাদা টেমপ্লেট, নিজস্ব টেমপ্লেট দ্বারা করে ফেলতে হবে। দ্বারা করে ফেলে একটা বেস রেডি করে ফেলতে হবে, ঠিক আছে? তো বেসটা রেডি করলে পরে কি হবে, আমরা যদি আরও কয়েকটা দেখি এখান থেকে, যেমন হচ্ছে ক্যানভাস মাল্টিপারপাস মানেই হচ্ছে আপনার মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এর ভিতরে। মাল্টিপারপাস মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে? যদি আমি এখানে লাইভ প্রিভিউ দেখাই আপনাদের, এদের কতগুলো সেল আছে, এখানে এদেরও এতগুলো সেল আছে, ঠিক আছে? ভিউ ডেমোস, এই যে ডেমোস, মাল্টি পেজ লেআউটস, ওয়ান পেজ ডেমোস, রেগুলেশনস আর টেমপ্লেটস, বিভিন্ন ধরনের ডেমোস, এই যে ব্রাউজ ডেমোস, এই যে এখানে আছে ওয়েলকাম টু ক্যানভাস। দেখেন এক একজন এক একটা কী করছে, এক একটা রকমের টেমপ্লেট তারা বানায় রেখে দিছে।
এখন বসে বসে আমরা কিনো, ওর কিন্তু আর কোনো কাজ নাই, ও কিন্তু বানায় রেখে ফেলাইছে। আপনারা তো এরকম কতগুলো টেমপ্লেট বানাচ্ছেন, আপনাদের একটা করে জমা হচ্ছে। তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো টেমপ্লেটের কপি, এগুলো দেখবেন যে সব ওদেরই প্রোডাক্ট, এখানে কোনো টেমপ্লেটের কপিও দেখবেন না। কোনো টেমপ্লেট সারাদিন ভরে খালি ডিজাইন করে, বিভিন্ন ধরনের টেমপ্লেট ডিজাইন করে, আইডিয়া নিয়ে নিজে নিজে ডিজাইন করে নিজের একটা ওয়েবসাইট বানায় ফেলাতেছে, ঠিক আছে। সো নিজে ওয়েবসাইট বানায় ফেলে তারপর কি হচ্ছে, ওগুলোই কি করতেছে মোটামুটি আপনার এই যে, ঠিক আছে, যে কর্পোরেটের কত ভার্সন আছে, তারপরে এই যে ভার্সনগুলো আছে, তো এইগুলোভাবে করতে হবে। মাহবুব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 17 জন। প্রীতম ভাই কম কেন ক্লাসে? বুঝি না ভাই, এদের যে কি অবস্থা হইতেছে, আমার মানে আমিও কনফিউজড। এক একজন বলে নেটের প্রবলেম, কারো বলে কারেন্ট চলে যায়, এই প্রবলেম সেই প্রবলেম, এই শুনতে শুনতে আমি আর অস্থির হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে ওকে। সো যাই হোক, তো আমাদের যেটা করতে হবে যে এখন এই যে কর্পোরেট, আমি যদি কর্পোরেটের কথা চিন্তা করি, তো কর্পোরেটের আছে, কর্পোরেটের কিন্তু আমি আপনার যেটা দেখাইলাম, কর্পোরেটের কিন্তু আবার আরও অনেকগুলা ভার্সন আছে, ঠিক আছে। কর্পোরেটের বিভিন্ন ধরনের দেখেন প্রায় সিমিলার লেভেল কী করে রাখছে, এই তিনটার মধ্যে যদি আমরা একটু চেক করে দেখি, প্রায় সিমিলার, জাস্ট একটাতে কী করা আছে চেক করি, তিনটা আলাদা আলাদাভাবে বা এই দুইটা আলাদাভাবে চেক করি, ঠিক আছে। এই যে এই থিমটা, এবং আমি যদি এই থিমটার মধ্যে যাই, দেখেন তো বেস কি সেম না, তাই না? এটাতে কি করা আছে, এখানে জাস্ট একটা বর্ডার দেওয়া আছে, নিচে কিছু এক্সট্রা কিছু দেওয়া আছে, এটাতে জাস্ট নিচে এক্সট্রা কিছু নাই, এবং এখানে যেন হোভার করা হচ্ছে, শুধু লেখার কালারগুলো হোভার হচ্ছে, আর এগুলোতে কি হোভার হচ্ছে, ফুল জায়গায় হোভার হচ্ছে, বাট বেস কিন্তু সেম, আপনার একই জিনিস, ঠিক আছে। একটু নিচের দিকে আসি, যে প্রায় সিমিলার, একে জাস্ট হয়তো কোনো কন্টেন্ট উপর নিচে করছে, কোনো একটা এই ধরনের এটা উপর দিয়ে দিছে, এটা নিচে দিয়ে দিছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমাদের আসলে ডিজাইনগুলো, নিজেদের বেসগুলো তৈরি করতে হবে। আমাদের কিন্তু সবার আলাদা আলাদা করে নিজেদের বেস তৈরি করতে হবে, যে বেস ইউজ করে আমরা মাল্টিপারপোজ যে থিমগুলো এক একটা বানাচ্ছে এরা, এবং আমরা আমাদের বিভিন্ন ধরনের থিমগুলো বানাতে পারি, ঠিক আছে। পোর্টফোলিও, হোম পেজ, ই কমার্স তো পুরাই অন্য একটা সেক্টরে চলে যায়, ই কমার্সের যে আলাদা পুরা সেক্টর আছে, ঠিক আছে। তো এটাই বলতেছিলাম যে আপনাদের কিন্তু এই ইয়াগুলো বুঝতে হবে, যে ক্যাটাগরিগুলো বুঝতে হবে, যে কোন ক্যাটাগরির কী কী আছে এবং কোন ক্যাটাগরিতে কী কী করা যায়। যেমন হচ্ছে এখানে কর্পোরেট বুঝলাম, ক্রিয়েটিভ আবার কি, ক্রিয়েটিভ ক্যাটাগরিটা বেসিক্যালি হচ্ছে যেখানে হচ্ছে কোনো ক্রিয়েটিভ যে বিষয় আশয়গুলো আছে আপনার, যে এখানে যদি যাই, ক্রিয়েটিভ এজেন্সি, ঠিক আছে, ক্রিয়েটিভ এজেন্সি, ক্রিয়েটিভ শোকেস, ক্রিয়েটিভ এজেন্সির যদি একটা ওয়েবসাইটে যাই বা তাদের ডেমোগুলো একটু দেখি আমরা, ঠিক আছে। সো ভিউ ডেমোস, এই যে অল ডেমো, ঠিক আছে। বিজনেস, এই যে ক্রিয়েটিভ এজেন্সি, ঠিক আছে। পার্সোনাল পোর্টফোলিও, ক্রিয়েটিভ বেসিক্যালি পার্সোনাল পোর্টফোলিও টাইপের এইগুলো একটু বেশি আসে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ পোর্টফোলিওর এই ব্যাপারগুলো একটু বেশি আসতেছে, দেখছেন। আর এইগুলো ওয়েবসাইটগুলো একটু খেয়াল করলে দেখবেন প্রায় সিমিলারই জিনিসপত্র আছে, এটা এবং এটা, জাস্ট কালার ডার্ক হয়ে গেছে। এইটা দেখেন, এইটার সাথে এইটা, তাই না, কিছু জিনিস মিলে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস মিলে যায়। তাহলে মানে কি, এটা কিন্তু আপনাকে যে বারবার এক একটা ওয়েবসাইটের জন্য আপনাকে আলাদাভাবে ডিজাইন করতে হবে প্রতিটার জন্য, তা কিন্তু না। আপনি দেখেন এখানে কালার চেঞ্জ করে দিলে দুটা ওয়েবসাইট দাঁড়ায় যাচ্ছে। আপনি একটা ওয়েবসাইট বানান, ডিজাইন করেন, ওই ডিজাইনের কালার থিম চেঞ্জ করে দেন, এটা ডার্ক করেন, এটা লাইট করেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দুইটা ওয়েবসাইট, ঠিক আছে। এই যে দেখেন, এটার সাথে এটা দেখেন সিমিলার, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কোনো এফেক্ট দিচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডে কোনো এফেক্ট দেয়নি, ঠিক আছে। এই কিন্তু আপনাদের জিনিসটা জাস্ট এই বুঝতে হবে সবাইকে যে আসলে কী হচ্ছে, এবং এই ভিতরের জিনিসগুলো আপনারা নিজেরাই বানাইতে পারবেন। আমি যদি একটা দেখি,
জি বুঝছেন, এই যে হচ্ছে কি যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটা দেখে দেখে বানানো যাবে না, দেখে দেখে তো মনে হয় বানানো যাবে। একদম সিম্পল, দেখছেন, একেবারে সিম্পল একটা ওয়েবসাইট, যে এখানে জাস্ট ইনফরমেশন অ্যাবাউট মি, তার একটা ছবি দিয়ে এখানে তাদের কিছু আওয়ার্স, কিছু এক্সপিরিয়েন্স আছে। সো এর একটু ট্যাবস, এগুলোতে ন্যাপ ট্যাবস আমরা জানি যে ন্যাপ ট্যাবস দিয়েই করা যায়। তারপর হচ্ছে ক্লায়েন্ট, এখানে তার ক্লায়েন্টের ব্যাপারে এখানে হোভার এফেক্ট দেওয়া হয়েছে একটা। আর হচ্ছে এখানে কেস স্টাডি, যে কেস স্টাডি ক্লিক করলে হয়তো সেটার ব্যাপারে ডিটেলসটা দেখতে পারবো আর কি। ঠিক আছে, ডিটেলসটা যে ওয়েবসাইটে কী কী ডিটেলস আছে, আমার কী কী করা হয়েছে। ঠিক আছে, ওই যে কে জানি ফটোগ্রাফি করতে ওয়েবসাইট বানাচ্ছিল, যে জিলানি না, ফটোগ্রাফি ওয়েবসাইটের জন্য মোটামুটি দেখছেন সুন্দর বড় করে ছবি দেওয়ার লাগে, অত ছোটো ছোটো ছবি আসলে এটা ভালো লাগে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যাই, এটা পোর্টফোলিও, তারপর হচ্ছে হায়ার মি। তবে এটা কিন্তু আরও পেজ আছে, অ্যাবাউট পেজেস, ব্লগ ডিটেলস, সার্ভিস ডিটেলস। ঠিক আছে, পোর্টফোলিও ডিটেলস, অনেকগুলো পেজে বানাতে পারবে। সার্ভিসে ক্লিক করলে সার্ভিস, আমার সার্ভিসগুলো, সার্ভিসের ডিটেলস আবার একটা পেজ। সার্ভিসে এইটা এতগুলো দেওয়া মানে কি, এটা না যে সবগুলো দিতে হবে আপনাকে। আপনি কোনো একটা কপি করে নিলেন, কোনো একটা সেকশন নিলেন, আপনি কোনো একটা সেকশন নিয়ে কাজ করলেন। ঠিক আছে, সার্ভিস ডিটেলস আবার আরও পেজ আছে, সার্ভিস ডিটেলস, সার্ভিস ডিটেল, এটা কীভাবে প্রসেস করে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট। প্রফেশনাল ওয়েবসাইট আসলে এইভাবেই আপনার তৈরি করতে হবে। ঠিক আছে, অ্যাবাউট, তারপর আরও বুঝে। সো এটা হচ্ছে ক্রিয়েটিভ যে সেকশনটা আছে, ক্রিয়েটিভ সেকশনে আপনাকে এভাবে ওয়েবসাইটগুলোর জন্য কাজ করতে হবে। আপনাকে নিজেকে ক্যাটাগরি বুঝতে হবে, সবাইকে ক্যাটাগরি বুঝতে হবে যে আসলে আমি কোন ক্যাটাগরিকে বেস করে আমার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করব। তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট একটা ক্যাটাগরি। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা কী হতে পারে, এটা আমরা সবাই জানি। এন্টারটেইনমেন্টের মধ্যে কী কী থাকতে পারে, এন্টারটেইনমেন্টের মধ্যে হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট একটা এন্টারটেইনমেন্টের মধ্যে হতে পারে, ম্যাগাজিন, তাই না, ম্যাগাজিন ওয়েবসাইটগুলো, রেস্টুরেন্টের ম্যাগাজিন হতে পারে, নিউজ ম্যাগাজিন, HTML, এগুলো কি সব এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটের মধ্যে পড়তেছে। সো আমি যদি একটা নিউজের একটা দেখি, ঠিক আছে, ই স্পোর্টস টিম, ঠিক আছে, ডিজিটাল, দেখবেন যে এটা মোটামুটি আছে 109টা সেল, মানে কম। অবশ্য রিভিউগুলো দেখা যাচ্ছে না, এটা মেবি হাইট করে আছে নাকি, রিভিউ দেখা যাচ্ছে না। সো আমরা যদি যাই, দেখছেন আপনাদের ওয়েবসাইটে আইডিয়া পাচ্ছেন, কোথায় ওয়েবসাইটে আইডিয়া আছে, আমরা আইডিয়া পাচ্ছি না, এই কোথা থেকে নিব। এখান থেকে আপনি আইডিয়া, এখান থেকে আপনি নিজে নিজে বানান, বানাইতে হবে তো। এই যে এটা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে দেখতে হতেছে, এটা কি একটা এন্টারটেনমেন্ট, মানে কি এটা একটা নিউজ টাইপের ওয়েবসাইট। সো আপনি চাইলে এটাকে নিউজে কনভার্ট করতে পারবেন না, এটা এখানে তাহলে এইগুলো এন্টারটেনমেন্টের ছবির জায়গায় নিউজের ছবি আসবে, নিজের ছবি জায়গায় নিজের ইয়াগুলো আসবে, কী বলে, টাইটেল, হেডলাইন, তারপর যা যা ব্যাপারগুলো আসবে। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি বলতেছে স্পোর্টস, নিউজের বিভিন্ন ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরিগুলো। সো বাংলাদেশের নিউজ স্টাইলে অনেকটা এরকমই থাকে, তাই না, বাংলাদেশের নিউজ থিমগুলো। তো কেউ যদি বলে নিউজ থিম চাই, তো নিউজ থিম আপনি নিজেই এভাবে করে বানাতে পারেন। সো এগুলো আবার মনে করেন যেগুলো কোড আপনি পাবেন, এগুলো কিন্তু থিম ফরেস্ট, তো এখানে কিন্তু কোড এত সহজে পাওয়া যাবে না। আপনাকে কিন্তু এটা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি, আমরা আইডিয়া নিয়ে নিজেরা ডিজাইন করব। এই আইডিয়া নিয়ে একদম হুবহু ডিজাইনও কিন্তু করা যাবে না। থিম ফরেস্টে আপনি যখন আপনি থিমগুলো আপলোড করবেন, তখন কিন্তু হুবহু ডিজাইন নিলেও কিন্তু আবার হবে না। সো বুঝতে হবে কিন্তু জিনিসটা। যাই হোক, সো এটা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট যে ক্যাটাগরিটা বুঝলাম, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটগুলো। ঠিক আছে, এন্টারটেইনমেন্ট। এখন ধরেন আপনার কোনো ক্যাটাগরি এখানে পাচ্ছেন না, আপনি বলতেছেন যে আমি ডিরেক্ট ওই ক্যাটাগরির ভিতরে যেতে চাচ্ছি। আপনার ধরেন আপনি বলছেন এখানে ই কমার্সটা আমি দেখতেছি না, HTML টেমপ্লেটের ভিতরে ই কমার্স আলাদা করে দিচ্ছে তারা, ই কমার্স আলাদা, বাট এগুলো হচ্ছে কি ম্যাজেন্টো, ওপেন কার্ড, এগুলো দিয়ে দিয়েছে। সো আমি বলতেছি ই কমার্সে আমি HTML টেমপ্লেট দেখবো, তাহলে ই কমার্স, এই যে HTML, তাহলে এখানে যদি যাই, এই যে ই কমার্স HTML টেমপ্লেট, ঠিক আছে, ই কমার্স রেস্টুরেন্ট, তো পিৎজা হাট, ঠিক আছে, পিৎজা হাট ই কমার্স
যাচ্ছি ই কমার্স সব রেস্টুরেন্ট চলে আসছে অল ক্যাটাগরিজতে দেখি ও এন্টারটেইনমেন্টটা সিলেক্ট আছে তো এই কারণে রেস্টুরেন্ট চলে আসছে এই যে ঠিক আছে ইকোলাইফ মাল্টিপারপাস ই কমার্স এক্সটেন্ড টেমপ্লেট ঠিক আছে পোর্টো এস্টিমেট কত এস্টিমেট টেমপ্লেট আছে এইটাই দেখি আমরা একটা ই কমার্সের প্রজেক্ট করব ঠিক আছে একটা বড় ই কমার্স সাইটের ডিজাইন কীভাবে করতে হয় এটা একটু আমরা সবাই মিলে করব সামনে ই কমার্স কিন্তু শুধু একটা দুটা পেজ না ই কমার্স কিন্তু মোটামুটি অনেকগুলা পেজের ব্যাপার আছে ঠিক আছে ই কমার্স একটা ওয়েবসাইট কিন্তু মোটামুটি অনেক ধরনের হিসাব থাকে যাই আমরা যদি দেখুন একটা ই কমার্স সাইটে ঠিক আছে শুজ ই কমার্সের অনেকগুলো ক্যাটাগরি আছে দেখুন দেখেন ই কমার্স ওয়েবসাইটে কী কী থাকে ই কমার্স ওয়েবসাইটে যখন আসবেন ই কমার্স ওয়েবসাইটে আপনার কিন্তু মোটামুটি এখানে ক্যাটাগরিগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ই কমার্স কিন্তু ডিজাইন কিন্তু এত সোজা কথা না ঠিক আছে ই কমার্সে কিন্তু আপনার অনেক অনেক ক্যাটাগরির ব্যাপার থাকে অনেকগুলো পেজ থাকে ঠিক আছে একটা ই কমার্স সাইটে যখন আমরা যাই তো প্রথমেই আমরা হচ্ছে ওই পেজের যেগুলো হচ্ছে মেইন যে বেসিক সেলিং যে ব্যাপারগুলো আছে যদি এখানে কম দেখা যায় তারপর অনেক কিছু থাকে তাই না একটা ই কমার্স সাইট যে থাকে এখানে আসি দেখছেন এই যে এই জিনিসটা প্রায় সিমিলার রাখছে তারা এটা খুব একটা সুবিধার পাচ্ছি না ভালো দেখে আমরা একটু যদি খুঁজে আসি এই দেখি ঠিক আছে তো এখানে রিভিউ এই যে কত রকমের বানায় রাখছে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি কী করতে পারতেছেন নিয়ে কাজ করবেন ঠিক আছে অনেক রকম ফার্নিচার মেডিকেল যেটা ইচ্ছা আর কি কসমেটিক অর্গানিক তো একটা অর্গানিকেই যাই একই রকম দেখেন সিমিলার লেভেল জাস্ট এদিক সেদিক করে 4টা টেমপ্লেট দাঁড়ায় গেছে একই ওয়েবসাইটে 4 রকম জাস্ট 4 রকম এদিক সেদিক করে দিচ্ছে 4টা টেমপ্লেট দাঁড়ায় গেছে ঠিক আছে এই যে দেখছেন বেস্ট সেলার্স তারপরে ক্যাটাগরি পপুলার ক্যাটাগরিগুলো দেখা যায় নিউ অ্যারাইভেল একটা সেকশন আছে যেখানে নতুন যে জিনিসগুলো আছে এখানে একটা স্লাইডার দিয়ে দিচ্ছে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না হট ডিলস তাই না এখানে কিছু অ্যাডের মতো দিচ্ছে ফিচার্ড প্রোডাক্টস ঠিক আছে রিসেন্টলি অ্যাডেড বুঝতে পারলাম স্যার তার মানে ই কমার্সে কিন্তু মোটামুটি ভালো একটা ডিজাইনের কাজ আছে দেন ধরেন ই কমার্সে আরও অনেকগুলো পেজ থাকে ঠিক আছে হোমের অনেকগুলো ভার্সন শপ লিস্ট শপ সিঙ্গেল এই দেখছেন শপের অনেকগুলো ক্যাটাগরি আছে শপ যেমন হচ্ছে শপের লিস্ট আছে এগুলো দেখতে পেজেস কী পেজ আছে এখানে কিন্তু আরও অনেক পেজ আছে ব্লগের পেজ আছে যেমন হচ্ছে আমি যদি কোনো একটা ক্যাটাগরিতে চাই একটা ক্যাটাগরি একটা সিলেক্ট করি ক্যাটাগরি পেজ আলাদা থাকবে এই যে সব পেজ বা ক্যাটাগরি যেটাকে আমরা বলতেছি সেটা এই দেখেন ক্যাটাগরি পেজটা এরকম আছে তারপরে হচ্ছে আপনার যখন কেউ একজন কোনো একটা প্রোডাক্ট দেখতে চাবে প্রোডাক্ট দেখতে যাব তখন কি যে প্রোডাক্ট পেজটা চলে আসে প্রোডাক্ট ডিটেলস পেজটা তাই না তারপর হচ্ছে কি থাকে কার্ট পেজ থাকে এখানে দেখেন এটা কার্টের ব্যাপারে একটা এফেক্ট আছে তাই না তারপরে হচ্ছে এখানে পেজ আছে কার্ট পেজ আলাদা থাকবে এই কার্টে কী কী প্রোডাক্ট অ্যাড হচ্ছে এটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে এই জিনিসগুলো থাকে তারপর হচ্ছে চেক আউট পেজ থাকবে চেক আউট পেজ আপনার কিন্তু পুরো জিনিসটা ডিজাইন করে দিতে হবে ঠিক আছে পুরো জিনিসটা এবং ডিজাইনগুলো কিন্তু আমাদের মোটামুটি হ্যাঁ এই থিমগুলো কি ওয়ার্ডপ্রেসে ডিপ্লয় করা যায় মানে ওইভাবে কনফিগার করা থাকে ওয়ার্ডপ্রেসে এই ফাইলগুলো কি মানে থিমগুলো কি ডিপ্লয় করা যায় এই থিমগুলো না এইগুলো তো ডিপ্লয় করা যাবে না ঠিক আছে এগুলো শুধু আমরা এতদিন যেভাবে করলাম ওইভাবেই ডিজাইন করা হ্যাঁ ওগুলা এভাবেই এগুলা ডিপ্লয় করতে গেলে পিএইচপি ফাংশন দিয়ে ওয়ার্ডপ্রেসের সাথে ইয়ে করা লাগবে থিম ডেভেলপমেন্টের কাজ করা লাগবে নির্দিষ্ট ফরম্যাট আছে হ্যাঁ ওয়ার্ডপ্রেসের কিছু ব্যাপার আছে ওগুলা আর কি লাগবে জি হ্যাঁ বুঝতে পারছি
সো এই হচ্ছে অবস্থা। সো একটা ই কমার্স সাইট কিন্তু ছোটো মোটো সাইট না, একটা ই কমার্স সাইট ডিজাইন করতে 1 মাসের উপরে চলে যায়, ঠিক আছে। এক একটা ই কমার্স সাইট জাস্ট ডিজাইন করতে আপনাকে কিন্তু মাসের উপর মাস চলে যাবে, ঠিক আছে। কারণ ই কমার্স সাইটটা আসলে ওইরকমই ওয়েবসাইট। ই কমার্স কিন্তু এরকম না, জাস্ট লগ ইন রেজিস্টার আলাদা আপনাকে দিয়ে দিচ্ছে, দেখেন লগ ইন রেজিস্টার, লগ ইন করো অথবা রেজিস্টার করো, ঠিক আছে, রেজিস্টার করো অথবা লগ ইন করো। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট পেজ আছে, মানে ধরেন কেউ লগ ইন করার পর তার কোন পেজটা বোঝে, তার মানে কিন্তু আপনাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে আসলে যে আমার কি কি জিনিসগুলো আছে না না আছে, এই জিনিসগুলো বুঝে শুনে আপনাকে সাজাইতে হবে, ঠিক আছে। সব কিছু ব্লগও থাকে অনেক সময়। তো এই হচ্ছে ই কমার্স যে, সো ই কমার্সটা এখন দরকার নেই, কারণ ই কমার্সটা একটু বড় প্রজেক্ট। এই কমার্স আমি বলতেছি যে আমরা একসাথে একটা ডিজাইন করবো, কোনো একটা ই কমার্স সাইট চেষ্টা করবো সামনে। আর হচ্ছে যেটা হচ্ছে এখন আপনাদের যেটা করতে হবে, এটা হচ্ছে সবাইকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রতি উইকে এক একটা ক্যাটাগরি যেটা আপনি সিলেক্ট, ওই ক্যাটাগরি সিলেক্ট করে প্রতিটি উইকে ওইটার ডিজাইনটা জমা দিতে হবে, ঠিক আছে। প্রতি উইকে এক একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিজাইন করলে কাজ করবেন, ঠিক আছে। তো এখানে ভাই বলেন। ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যাক এন্ডে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক বা ইয়া কি ই কমার্স লারাভেল? শর্টকাটে, হ্যাঁ শর্টকাটে করতে হলে আপনার ওয়ার্ডপ্রেসই আছে মোটামুটি ভালো শর্টকাট। বাট যদি বড় এমনিতে লেভেলের, হ্যাঁ বড় লেভেলের এন্টারপ্রাইজ লেভেলে ই কমার্স করতে তাহলে লারাভেল ছাড়া আসলে এখন পিএইচপিতে যদি করতে তাহলে লারাভেলই করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সো এটা গেল। তারপর হচ্ছে এখানে আমরা যদি দেখি মোবাইল, নন প্রফিট, পার্সোনাল, রিটেল, ঠিক আছে, ওয়েডিং, মিসেলানিয়াস, অনেক আছে। এখানে আপনি যদি বলেন যে আমার আসলে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, আমি হচ্ছে এটা হচ্ছে আমার মেইন ক্যাটাগরি, ঠিক আছে, যে আমার হচ্ছে মেইন ক্যাটাগরি, আমার কি আমার মেইন ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল। আমার মেইন ক্যাটাগরি পার্সোনালের ভিতরে আবার পার্সোনালের যে ওয়েবসাইটগুলোর যে থিমগুলো আছে সেগুলো আমাকে বুঝতে হবে যে পার্সোনালের ভিতরে কী ওয়েবসাইট আছে। সিভি ডিজাইনের টেমপ্লেট একটা ওয়েবসাইট আছে, পার্সোনাল পোর্টফোলিও হচ্ছে পার্সোনাল ক্যাটাগরির ভিতরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সবই দেখবেন যে পার্সোনালের ভিতরে ওগুলোই আসতেছে। আবার তখন যদি যদি দেই রিটেল, রিটেলের ভিতরে কী আসে, রিটেলের ভিতরে যদি যাই, রিটেলের ভিতরে এই যে রিটেলের ভিতরে ই কমার্স চলে আসতেছে, দেখছেন রিটেলের ভিতরে সব ই কমার্স। তাহলে ই কমার্স যেটা সেটা কিন্তু রিটেলের ভিতরে চলে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি এগুলো রিটেলের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু বুঝতে হবে। অটো পার্টস, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ঠিক আছে, সব ই কমার্স, তো এগুলো সব রিটেলের ভিতরে চলে যাচ্ছে। সো তার মানে আমাকে তাহলে বুঝতে হবে আগে যে আমি এখান থেকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতেছি, আমার নিজের ফার্স্টের উইকের প্রজেক্ট। সো আপনার যে আর এই যে প্রজেক্টগুলো এটা কিন্তু আপনার মাল্টিপল পেজের ডিজাইন করতে হবে, ঠিক আছে। সিঙ্গেল পেজার এই ডিজাইন না, মাল্টিপল পেজের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমাদেরকে চুজ করতে হবে যে মাল্টিপল পেজে কী কী ডিজাইন আছে, এই ডিজাইনে হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে। একটু হোল্ড করি। তম বিসিএস এর রেজাল্ট হওয়ার পর আমাদের এখানে থেকে স্টুডেন্ট কমে গেছে। সবাই কি ট্রেনিং ছেড়ে বিসিএস এর পড়াশোনা শুরু করে দিল নাকি? কি আইডিয়া। বাদ দেন ভাই এগুলা সব, চলেন বিসিএস এর কোচিং করি। যে হারে মানুষ বিসিএস এর ইয়া দিচ্ছে, পোস্ট দিচ্ছে, এটা থেকে সহজ আছে মানে, হ্যাঁ বিসিএস এর পরে এর থেকে সহজ আছে। এটা থেকে সহজ আছে। হ্যাঁ বিসিএস এর এর থেকে সহজ আছে। যাই হোক আমাদের পরবর্তীতে বিসিএস প্রিপারেশন নেওয়া সুবিধা হবে। কারণ ভাই কি কিসে, আমরা বিসিএস দিচ্ছি ভাই। বিসিএস
কি ভাই? শেষ পর্যন্ত এই যে রেজাল্ট দেওয়ার পর নাকি? স্টুডেন্ট কমে গেছে তো, হ্যাঁ। বিসিএস এর রেজাল্ট হওয়াতে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে, এই হুম। জন্য অনেকে মনে হয় ট্রেনিং ছেড়ে দিয়ে বিসিএস এর পড়াশোনা শুরু করে দিছে। বিসিএস কি আর এত সহজ? বিসিএস এর জন্য দিন রাত এক করে দিতে হয়, দিন রাত এক করে। এদিকে 1 ঘন্টা আমরা ওয়েব ডিজাইনের নিজের টেমপ্লেট বানাইতে পারতেছি না, আর দিন রাত এক করে পড়াশোনা করবো না? শুনেন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে উপর থেকে যে নামতেছে ন্যাপবারটা, এটা তো বুটস্ট্র্যাপের কলাপস দিয়ে হচ্ছে। তো কি আমি এখন বুটস্ট্র্যাপের কলাপসটাকেই ধরে এডিট করবো নাকি নিজের একটা ক্লাস লিখবো? উপর থেকে যে নামতেছে যেটা ওই যে আপনার যে টেমপ্লেটটা, হ্যাঁ, ওটা শুধু কলাপস দেওয়া আছে, তখন বুটস্ট্র্যাপ নিজে নিজেই করছে, সেটা আর হ্যাঁ কিছু নাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো, আমি তো বললাম যে ডান থেকে নিয়ে আসতে। ডান থেকে নিয়ে আসতেই ভাইয়া ওটা কোলাপসের ভিতরেই করা আছে, কোলাপসের ভিতরে এমএস ফ্লেক্স দিয়ে হ্যাঁ মানে ডিরেকশনটা ওটা চেঞ্জ করলে হ্যাঁ তাহলে আমি আবার ফের রেসপন্সিভের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনেকগুলা কোলাপস ক্লাস আছে। তো ওদেরটা ধরে ধরে এডিট করবো নাকি আমি নিজে আরেকটা ওরকম লিখবো? লিখে ফেলেন, কি দরকার, ওদের তো এডিট করতে সময় লাগবে যে। আরেকটা ক্লাস বানাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস দিয়ে ওখানে পেস্ট করে দেয়, ওখানে চেক করেন যেটুকু দরকার। আচ্ছা ঠিক আছে। শুনুন, এই বিসিএস ক্যাডার হইলে কি হবে, আপনার জাস্ট সরকারি চাকরিজীবী হবেন, তাই তো? সরকারি চাকরিজীবী হইলে পরে কয় টাকা বেতন পাবেন? যত টাকা বেতন পাবেন তার থেকে ডাবল আপনার ঘুষ খাইতে হবে, যদি আর কি ওই ইন্টেনশন থাকে কারো আর কি, ঠিক আছে? সো এই একটা ব্যাপার। কামল ভাই ভাই লকডাউনের যে অবস্থা দেখতেছি আর যে হারে সেশন জট লাগতেছে ভাই, আগে পাস করে বাইরে দিছে যা বয়সের মধ্যে ভাই, আপনাদের তো তারপর ভাই বিজনেস চিন্তা করবেন। সো এই মধ্যেই যদি সবকিছু শিখাবে, যদি আপনারা যদি ধরেন এই মার্কেট প্লেসে কাজ করার মতো অবস্থা চলে যান, তাহলে কিন্তু তার থেকে বেশি টাকা আপনি কামাইতে পারবেন। দেখেন না যে এদের যে থিম আছে, যদিও আর অনেক দিন আগে থেকে কাজ করতেছে, কিন্তু ওই যে 1K সেল তো আছে, 1K সেল দিয়ে 35, তাহলে কি 35,000 টাকা তো তার, $35,000 কিন্তু তার ইনকাম হয়েছে না? ডলার এটা $870 সো এরকম যদি একটা দুটো ছেড়ে দেওয়া যায় থিম ফরেস্টের ভিতরে, তাহলে কিন্তু আমার মোটামুটি আমাদের একটা ভালো পজিশনে আমরা পর্যায়ে চলে যেতে পারি, নিজেদের একটা এস্টাবলিশমেন্ট চলে আসবে। সো এখন আমাদের টার্গেট, আমরা যেটা করতে পারি যে আমরা আসলে থিম ফরেস্টের থিম যে তৈরি করতে হয় সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারি। কিন্তু এই কয়টা দিন আমরা থিম ফরেস্টের থিম, এই মাহবুব ভাই তো আসেই, আপনাদের তো গাইডলাইন হিসেবে দিবেই। এবং আমি যেটা বলতেছি যে যে থিমগুলো যদি নিজেদের মতো করে যদি একটা বানায় ফেলতে পারেন, একটা দুটো থিম। আর আমি কি বললাম যে এটার জন্য আপনাকে তো বারবার এক এক সময় এক একটা থিম লাগবে না। আমি কি বললাম যে একটা বেস তৈরি করবেন, একটা বেস তৈরি করে কী করবেন যে আচ্ছা এই বেজের ভিতরে আমার এইগুলা আছে, এই বেজের ভিতরে এইভাবে আমি কর্পোরেট একটা বেস তৈরি করলাম, কর্পোরেটের বেস তৈরি করে 5টা কর্পোরেটের ওয়েবসাইট বানিয়ে দিলাম, একই জিনিস ঘুরায় ফিরায় দিয়ে দিলাম, কালার চেঞ্জ করে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি বিজনেসের দিলাম, বিজনেসের মোটামুটি 5টা বেস দ্বারা করে 5 রকম একই ওয়েবসাইট ঘুরে ফিরে দিয়ে দিলাম। এই ট্রিক্স কিন্তু এই জায়গায় আপনাকে মনে হয় যে বারবার একই কাজ করতেছে না, একটা ফিক্সড লেআউট তৈরি করে ফেলছে নিজের, ফিক্সড লেআউট করে ওইটাই ঘুরে ফিরে একটু জায়গায় এই জায়গায় চেঞ্জ করে ওই জায়গায় চেঞ্জ করে দিচ্ছে। সো সো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের চলে যেতে হবে এই কাজগুলোতে, ঠিক আছে? এই দেখেন এই যে কর্পোরেটের ভিতরে কিন্তু আবার 3 রকমের এখানে দেখতেছি, বিজনেস, ঠিক আছে? কর্পোরেটের ভিতরে হচ্ছে আবার কি বিজনেস, এটা হচ্ছে বিজনেস। আবার এইচটিএমএল আবার যদি যাই যে কর্পোরেটের ভিতরে বিজনেস, তার ক্যাটাগরিটা বুঝতেছি না কোন ক্যাটাগরিতে আসতেছি। কর্পোরেটের ভিতরে মার্কেটিং, এটা হচ্ছে কর্পোরেটের ভিতরে মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং, এসইও বা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সো এই মার্কেটিং সেকশনে চলে আসলাম। আবার এইচটিএমএল আসি, কর্পোরেট এইচটিএমএলের ভিতরে এসে এইচটিএমএলের ভিতরে এই যে দেখেন এই যে ক্যাটাগরিগুলো, রিটেল, অ্যাডমিন, টেমপ্লেটস, এই যে এখানে বোঝা যাচ্ছে কর্পোরেট এডিটর আছে, ক্রিয়েটিভ এগুলো আছে, পোর্টফোলিও, ফটোগ্রাফি, রিটেলে হেলথ, বিউটি, শপিং, তারপর হচ্ছে টেকনোলজি, সফটওয়্যার, হোস্টিং, ওই যে হোস্টিং যে
অনেকে প্রোভাইড করে হোস্টিংয়ের বিভিন্ন সফটওয়্যার ওয়েবসাইট দেখছি, তো হোস্টিংয়ের ওয়েবসাইটগুলো তাহলে এখানে আমরা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি হোস্টিং ওয়েবসাইটগুলো। এই যে রেসপন্সিভ হোস্টিং টেমপ্লেট, ঠিক আছে, হোস্টিং টেমপ্লেট, এই যে স্টোরি লক হবে, এটা দেখি হোস্টিংয়ের কী অবস্থা, সবাই কি হোস্টিংয়ের জন্য কেউ কিছু করতেছি আমরা? হোস্টিংয়ের জন্য কিছু করতে হবে তো, কোনো আলাপ হয় নাকি? হোস্টিংয়ের জন্য নিয়ে ফেলেন। এই যে মনে করেন এই যে তারা যে নিজের হোস্টিং নিয়ে তারা কি করছে, এই যে এক বিজনেস করছে, অনেকগুলো দেখলাম যে তাদের নিজেদের হোস্টিংয়ে তাদের ইয়াগুলো দেখাচ্ছে, রিভিউগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে ওয়েব হোস্টিংয়ের একটা ডিজাইন, ওয়েব হোস্টিং যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ডিজাইনটা কীরকম, এরকম, ঠিক আছে। প্রোডাক্টস, ওয়েব হোস্টিং, হ্যাঁ এটা ডিজাইন, তো আপনি ডিজাইন করে দিলেন, কারণ ওয়েব হোস্টিংয়ে ব্যবসা তো অনেক চলে এবং ওয়েব হোস্টিংয়ে অনেক ওয়েবসাইট লাগে, ঠিক আছে, ওয়েব হোস্টিংয়ে প্রচুর ওয়েবসাইট লাগে। এই ডিজাইনটা আপনাদের করার কোনো ব্যাপার আপনাদের কাছে? আমার তো মনে হয় না এটা কারো কাছে কোনো সমস্যাই আছে, ঠিক আছে। সো এখানে নেটওয়ার্ক কোম্পানি নিলাম, সো এই তো। তাহলে কে কোন ক্যাটাগরি করবেন? আমি একটা করব যে প্রথম উইকে আপনারা হচ্ছে যেটা করবেন যে ফার্স্ট উইকে আমি এই ক্যাটাগরিটা করব। ধরেন আমি হচ্ছে টেকনোলজি ক্যাটাগরি হোস্টিং একটা ওয়েবসাইট বানাবো, আমি পার্সোনাল ক্যাটাগরি একটা ফটো গ্যালারি বানাবো, আমি হচ্ছে কোনো একটা ক্যাটাগরি কোনো একটা কিছু বানাবো আর কি, ঠিক আছে। এখান থেকে চুজ করবেন, থিম ফরেস্টে আসবেন, থিম ফরেস্টে চুজ করবেন, যেহেতু আমরা থিম ফরেস্টে টার্গেট করতেছি। সো তাহলে এইভাবে ক্যাটাগরি চুজ করে ওই ক্যাটাগরির জন্য আমরা যে নিজের যে বেসটা আছে বেসটা তৈরি করে আমরা মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট তৈরি করবো, ঠিক আছে, মাল্টিপল পেজের ওয়েবসাইট, ঠিক আছে। জব পোর্টাল, এই যে জব পোর্টাল এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, জব পোর্টাল, ঠিক আছে। ডোমেইন ফর সেল টেমপ্লেট, ঠিক আছে। ফোরাম ওয়েবসাইট টেমপ্লেট কী হয়, ফোরাম ওয়েবসাইট বলতে গেলে ওই যে ফোরাম থাকে বিভিন্ন ধরনের, ঠিক আছে। আসমি, HTML, ইন্স্যুরেন্স এজেন্সি, ইন্স্যুরেন্সের এটাও বানাতে পারেন অনেকে, আমি ইন্স্যুরেন্স একটা কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানাবো, ডিজাইন করব, ঠিক আছে। ইন্স্যুরেন্স ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্সি, ইন্স্যুরেন্স ডু ম্যাটার, এখানে অনেক কিছু বলা আছে। সো এই কিন্তু মোটামুটি যে এক পেজের ওয়েবসাইট না, এটা কিন্তু অনেকগুলো পেজেসে যাবেন। এই যে এজেন্সি গেলে এজেন্স পেজে চলে যাবেন, এটা হচ্ছে এজেন্স আছে, ঠিক আছে। যখন পাশে ক্লিক করলে এগুলো তো আমরা এখন জানি, কোড ফর্মস, লাইফ ইন্স্যুরেন্স কোড ফর্মের জন্য ক্লেমস, হ্যাঁ, ইন্স্যুরেন্স প্রোমো পেজ। সো আপনাকে কিন্তু বুঝতে হবে আসলে একটা ওয়েবসাইটে কী কী পেজ থাকতে পারে, ওই পেজে কী থাকতে পারে এবং ওই অনুযায়ী আমাদের কি ডিজাইনটা সবার কি গ্যাদার করতে হবে এবং রেডি করে ফেলতে হবে, ঠিক আছে। সো তাহলে আমি কিন্তু একটা দিব, সেটা কি দিব, সেটা হচ্ছে সবাইকে একটা দিব, সবার কাজ থাকবে আমি যাই শিখবো সেটা শিখতে থাকবো। দেখেন আমি কিন্তু এখন কিন্তু সবাইকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কিছু দিচ্ছি না, আমি আমার মতো শিখাই যাচ্ছি, শিখতেছি। বাট যখন আমরা কি করব হচ্ছে যে কাজটা করব, কি বলে ডিজাইনের সেটা চলতে থাকবে, সেটার আমরা সবার মতো আমাদের একটা করে ওয়েবসাইটের থিম দ্বারা করা যাচ্ছে, থিম দ্বারা হয়ে যাচ্ছে, এটা আমাদের চলতে থাকবে। আমার কাজ আমাদের শেখানো সেটা শিখতে থাকবো, সেটা আমরা শিখবো, এটা ক্লাসে শিখবো। এই জন্য আমি বলি যে ক্লাস আমার সাথে যা করার সেটা ক্লাসের মধ্যে করে ফেলবেন, তাহলে কী হবে পরবর্তীতে আমি প্র্যাকটিস দিচ্ছি না কাউকে, কোনো আমি লাস্ট এক সপ্তাহ কারো প্র্যাকটিস দিইনি, ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস দিই নেই, PHP কোনো প্র্যাকটিস দিই নেই। আমি কি বলছি আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা বানান, ওইটাও ঠিক মতো হয়নি। এখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে পোর্টফোলিও ওয়েবসাইট বাদ দেন, নিজেদের ওয়েবসাইট বানাতে পারবেন না, আপনি আরেকটা ওয়েবসাইট বানান, ঠিক আছে। আপনি হচ্ছে ওয়েবসাইটটা বানান, এই ডিজাইনেরগুলো বানান, তাই আপনার একটা করে পোর্টফোলিও দ্বারা করেন, একটা বেস তৈরি করেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি 4 সপ্তাহে 4টা ওয়েবসাইট বানাবো, আমি একটা বেস দ্বারা করাচ্ছি, বেস দ্বারা করায় ওই 4টা ওয়েবসাইট একই বেজে 4 রকম থিমে নিয়ে আসতে পারি। বা 4 সপ্তাহে আপনি 4টা ওয়েবসাইট বানালেন, প্রথম সপ্তাহে আপনি বানালেন একটা হচ্ছে
হচ্ছে বিজনেস, পরের সপ্তাহে আপনি কর্পোরেট, পরের সপ্তাহে আপনি একটা এরকম এজেন্সি, পরের সপ্তাহে আপনি একটা এরকম বানাইলেন, 4টা সপ্তাহে 4টা থিম দাঁড়াইলো। এরপর কি করেন, এই কর্পোরেটের যে ওয়েবসাইটটা আছে, এরপরে আপনার যে নিজে নিজে করবেন, কর্পোরেটের যে ওয়েবসাইট আছে কর্পোরেটটারে আবার 4-5টা ভার্সন বানায় ফেলেন, বিজনেসে 4-5টা ভার্সন বানায় ফেলেন, ওই এজেন্সি 4-5টা ভার্সন বানায় ফেলেন, তারপর আরেকটা 4-5টা ভার্সন বানায় ফেলেন। এভাবে করে আপনার পোর্টফোলিও বাড়বে, ঠিক আছে? এভাবে করে আসলে পোর্টফোলিও বাড়ে, নিজের দক্ষতা বাড়বে, আপনার কাজের বাড়বে। এগুলা পরবর্তীতে আপনি থিম ফরেস্টে দিবেন, ওগুলো সেল হলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তারপরে আপনার পোর্টফোলিও হিসেবে আপনি ফ্রিল্যান্সার আপনার মার্কেট প্লেসে দেখাইতে পারবেন, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আপনাদের সবাইকে বলতেছি। সো আমি আমি দিয়ে দিব, আজকে অথবা কালকে দিয়ে দিব। তো যেটা করবেন সবাই হচ্ছে ওইখানে যে যা প্রথম উইকে কে কোন টেমপ্লেট কোন ক্যাটাগরির, অবশ্যই সেম ক্যাটাগরি আমি চাচ্ছি না যে আপনি আর 2-3 জনে মিলে যাবে, ঠিক আছে? বাট অবশ্যই সেম ডিজাইন হবে না, যেহেতু এখন বেস থেকে ডিজাইন করতে হবে। সো যেটা করতে হবে যে আপনার ক্যাটাগরি, এবং এটা আগে বোঝার চেষ্টা করেন যে এই ক্যাটাগরির আমি এই ওয়েবসাইটে বানাবো, দেন ওই ক্যাটাগরি ওয়াইজ ওয়েবসাইটটা শুরু করে দেন। সবাই কি ক্লিয়ার নেক্সট উইকের কাজ? জি ভাই। জি ভাইয়া। ওকে জি ভাই। ভাইয়া ভাইয়া বলেন। এই উইকে তো একটা ভার্সনই বানাবো না, একটা ক্যাটাগরির। হ্যাঁ হ্যাঁ, এই উইকে একটা ক্যাটাগরি, আগামী যে সপ্তাহটা সেখানে একটা ক্যাটাগরি একটা কোনো ওয়েবসাইট হবে। ওই যে থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড যেটা দেখতেছেন যে এক একটা অনেকগুলো পেজ দিয়ে রাখছে, ঠিক আছে? এক একটা টেমপ্লেটের অনেকগুলো পেজ দিয়ে রাখছে। সো থিম ফরেস্টের ভিতর যাবেন, ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনি আইডিয়া নেবেন যে কোন এক একটা ওয়েবসাইটে যদি টেমপ্লেটগুলো যাবো, তখন টেমপ্লেট যে তারপরে কীভাবে টেমপ্লেটগুলো সাজানো হয়েছে, ঠিক আছে? কীভাবে টেমপ্লেট সাজানো হয়েছে এবং কয়টা টেমপ্লেটে কয়টা করে পেজ থাকে, পেজগুলো কীভাবে বলা আছে, কীভাবে মার্কআপগুলো করা আছে, এগুলো জাস্ট নিজেরা বের করে কাজ করবো, ঠিক আছে? রিয়েল এস্টেট এটা খুবই চলে, রিয়েল এস্টেটের ওয়েবসাইটগুলো, ঠিক আছে? রিয়েল এস্টেট ওয়েবসাইটে যদি যাই, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ঠিক আছে? রিয়েল এস্টেট ওয়েবসাইটে কী থাকে, আপনার বেসটা থাকবে হচ্ছে কোনো একটা অ্যাপার্টমেন্টের কত টাকা যাই টাকা হোক না কেন, তো এখানে অনেকগুলো পেজেস আছে। পেজেস কী পেজেস আছে, সব এটা কার্ড সিস্টেম করছে না, এটা আমরা কার্ড সিস্টেম করবো না, রিয়েল এস্টেটের আমরা অন্য সিস্টেম করতে পারি, কেটে দিচ্ছি। আর যাই হোক, তো আমি মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা করে আসি, তারপরে আমরা মকবুলের টেমপ্লেটটা নিয়ে একটু বসবো যে কী সমস্যাটা কীভাবে সলভ করা যায়, এটা আমরা একটু দেখবো। নামাজটা পড়ে আসি আমরা, ওকে? সো এটা নামাজের ব্রেক করে আসতেছি। আচ্ছা, আমি ডাউনলোড করছিলাম যে কি বলে মকবুলের যে ফাইলটা আছে এটা মেবি না, সেটা যদি আমি একটু ওপেন করি, ওপেন, মকবুল আপনি কি আছেন, দেখতে পাচ্ছেন? মকবুল আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, সো এটা ছিল হচ্ছে সেই ওয়েবসাইটটা। তো উনি যেটা চাইছে যে উনি হচ্ছে আরেকটা ওয়েবসাইটের কোনো একটা টপিক এখান থেকে সে কপি করে আনছে এবং আরেকটা জিনিস কন্ট্যাক্টটা সে কপি করে আনছে। আচ্ছা, তো সেটা পুরোপুরি হয়তো হয় নাই, যেমন এইখানে কিছু জিনিস মেলে নেই, আবার কন্ট্যাক্টে কিছু জিনিস মেলে নেই। সো আমরা যদি একটু চেক করি যে আসলে এই জায়গাটা আসলে কী প্রবলেম আছে। সো আপনি সব দিছেন, এখানে কি
জি ভাই, HTML আর CSS কপি করছি। আচ্ছা, এখানে HTML-টা আছে বুঝলাম, CSS গুলো কোথায়? এটা ভাই হ্যাঁ ভাই, এটা হচ্ছে CSS। আর ওদের CSS কোনটা? ভেন্ডর বুটস্ট্র্যাপে ভাই। স্টেপে CSS, না না আরেকটা CSS ছিল না যেটা হচ্ছে ওদের CSS, নাকি নিউ এর ভিতরে সব আছে? ভাই ওইটাই তো কপি করলাম নিউ এর মধ্যে। আচ্ছা দাঁড়ান দেখি, এটা আরেকটা ফাইল ছিল আর কি। এটা নিউ এর ভিতরে আছে তাই তো? জি ভাই, যেটা কপি করছে হ্যাঁ এটা। এটা। সো আমি আর যেখান থেকে কপি হ্যাঁ করছে ওইটা দিই নেই। ওটা তাহলে এটা আমি কোথায় পাবো? এখানে পাবো? ভাই এখানে আছে তো, কপি পেস্ট করা আছে। কোথায় আছে? এই যে এখানে কন্ট্যাক্ট, এই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কন্ট্যাক্টটা। আর সার্ভিসেস কোনটা? এটা? জি ভাই। এটাও কপি করছেন তাই তো? ভাই সার্ভিসেসটা কি জানি প্রবলেম হয়েছে ইয়াটা দেওয়ার পরে, পোর্টফোলিওটা দেওয়ার পরে। এই কারণে এটা যে অ্যাকচুয়াল ফর্মে ছিল এটা কাজ করতেছে না, আগের পোর্টফোলিওর ফরম্যাটটা ভেঙে গেছে আর কি। এই যে এটা হচ্ছে, দাঁড়ান একটু দেখি। ভাই আপনি কন্ট্যাক্টটা দেখাই দেন। আচ্ছা কন্ট্যাক্টটা, কন্ট্যাক্টটা কপি পেস্ট করা ছিল। ওকে। সো এটা ছিল কন্ট্যাক্ট, এটা হচ্ছে ডিভ সেকশন আইডি কন্ট্যাক্ট। আগেরটা কি মানে কমেন্ট করে রাখছেন? ও না, ইয়াই করেন নেই। ভাই কেটে দিছে আগেরটা। আচ্ছা আচ্ছা। সো এখানে দুইটা কন্ট্যাক্ট আছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট মি, একটা হচ্ছে কন্ট্যাক্ট। সো কোনটা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে আগে। সো এটা যদি কন্ট্যাক্ট মি, এবার হচ্ছে কি কন্ট্যাক্ট। সো প্রথমটা মেবি সেইটা স্প্যান নাকি? জি ভাই। সো স্প্যান, এটা আমি আগে কেটে দিই, কাজ করতেছে কিনা দেখতে হবে। ওই যে চলে গেছে, ওকে। সো ওই কন্ট্যাক্ট মি লেখাটা চলে গেছে। এখন এই জায়গাটায় কি প্রবলেমটা হচ্ছে, আমি যখন এখানে আসতেছি এই যে সোশ্যাল প্রোফাইলস, এখানে কিছু ক্লাস আছে, ঠিক আছে, যে ইনফো বক্স, তাই তো? ইনফো বক্স এখানে কাজ আছে। সো এখানে যে CSS আমি একটু আসি, ইনফো বক্স, এই যে ইনফো বক্স একটা ক্লাস আছে। তো এই ক্লাসটা কেন জানি পাচ্ছে না, বলতেছিলেন যে এটা পাচ্ছে না। তো এখানে কন্ট্যাক্টে আর কোনো কিছুই নাই, সবই ডিলিট করে দিচ্ছেন তাই তো? জি ভাই। কন্ট্যাক্টে কোনো কিছু নেই। আচ্ছা, সো আচ্ছা তাহলে আমরা যদি যাই ইনফো বক্স, একটু ইন্সপেক্ট করি। ইনফো বক্স, তো ইনফো বক্স কোনো CSS পাচ্ছে না। ইনফো বক্স সো একটু দেখে আসি আমরা আসলে কি সমস্যা। ক্লাস কন্ট্যাক্ট, ওকে, এটা হচ্ছে ক্লাস কন্ট্যাক্ট, বুঝলাম। কন্ট্যাক্টের ভিতরে যে ইনফো বক্স ক্লাসটা আছে এটা হচ্ছে এটা, এবং এখানে কিছু কাজ আছে। তো লিঙ্কিং তো সবই ঠিক আছে, নাহলে তো এটা কাজ করার কথা ছিল না। এখানে যদি আমি এটা উঠাই দিই তাহলে কী হবে? সবই চলে যাবে সম্ভবত। হ্যাঁ সবই চলে গেছে, এখানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আছে, তার মানে এটার ভিতর সবই আছে। অ্যাসেট CSS নিউ ডট CSS, ওকে, লিঙ্ক ঠিক আছে। হচ্ছে ক্লাসগুলা পাবে না কেন? সো আমাদের যদি একটু সেকশন ডিভগুলো একটু দেখে আসি কী কী যেগুলো। এটা হচ্ছে সেকশন ডিভ কন্টেইনার, এটা হচ্ছে কোন ডিভটা? এটা হচ্ছে এই ডিভটা। দেন হচ্ছে এটা কিসের? এটা হচ্ছে রো। আচ্ছা বুঝলাম, এই পর্যন্ত ঠিক আছে। এটা হচ্ছে ইয়ারটা পাইছে তাই না, সেকশন যেটা আমরা নর্মালি দেখতেছিলাম। এটা হচ্ছে স্কিলস সেকশন, এটা পাইছে। আচ্ছা সো প্রবলেমটা আসলে কোন জায়গায়, এটা আগে ধরতে হবে, এটা কেন ওই ক্লাসটা পাচ্ছে না। ডিভ ইনফো বক্স উপরের দিকে হেড ট্যাগটা কি কমেন্ট করা একটু দেখেন না? কোথায়? মানে ওই হেড ট্যাগটা, মানে বডির উপরে হেড ট্যাগটা কি কমেন্ট করা? হেডের এন্ডিং ট্যাগটা কমেন্ট করা ছিল মনে হলো। তাই তো, এই দুটো কমেন্ট কেন?
জন্য কি এরকম কিছু হইতে পারে? না, এরকম কিছু না, সবই কাজ করতেছে, সবই কাজ করতেছে, কিন্তু এই জায়গাটা আচ্ছা লাইন এবং সেন্টার, এই যে এখানে আবার তো ঠিক কাজ করতেছে। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি এই কন্ট্যাক্টটা উঠাই দিই, যে চেক করি এবার। না, নিচ্ছে না। নিচ্ছে না, বাট এমনি যদি আলাদাভাবে নিচ্ছিলাম তখন আবার ঠিকই কাজ করতেছে। তাইলে কাজ করি, এটাকে আমি কমেন্ট করে লিখি টেক্সটাইল লাইন সেন্টার, চেক করি কাজ করতেছে। এইখানে আবার ঠিকই যখন ইনফো বক্স নিয়ে কাজ করতেছে তখন আবার কাজ করতেছে, কিছুই বুঝলাম না। টেক্সটাইল লাইন সেন্টার, এখানে আবার কাজ করতেছে। তার মানে আমি যদি এখন এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো যদি বুঝছেন প্রবলেমটা আসলে কী ছিল, কেন ওই সিএসএসটা পাচ্ছি না? এগুলো একটা দেখে আসি, যেমন ফাইলে সিনট্যাক্সের সমস্যা থাকলে হতে পারে। এটা দেখে আসি, যেমন হচ্ছে এই জায়গার যে সিএসএসটা আছে এটা তো পাচ্ছি, নিউ সিএসএস 513 নম্বর লাইন। তারপরে যাই পোর্টফোলিও নিউ সিএসএস 727 নম্বর লাইন, এটা পাইতেছে, এটাও পাচ্ছে না। তার মানে আপনার এই সার্ভিসের আগে পর্যন্ত সিএসএসটা পাচ্ছে না, তার মানে এখান থেকে সার্ভিসেস এর আগ পর্যন্ত, তার মানে এই যে এখানে একটা মিডিয়ার লাইনটা ক্লোজ করে না। চেক করি, খাওয়া শুরু করছে মকবুল? জি ভাই, বুঝতে পারছি। দেখছেন অবস্থা কি করছিলেন? মানে প্রবলেমটাকে ফাইন্ড আউট করাই হয়েছে আর কি, যে এই প্রবলেমটা আমাদের আছে। হয়ে গেছে আপনার কাজ, জাস্ট প্রবলেমটা ফাইন্ড আউট করাটাই দরকার ছিল, যে কোথায় আসলে প্রবলেমটা। ওইটা ভাই অনেক করলাম, আমি তো ইন্সপেক্ট করেও বুঝতে পারতেছিলাম না যে কোন এই তো জায়গায়। যে এখন একটা শিক্ষা হইলো আমাদের, যে জিনিসটা কি, যে আপনার যেখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে সেখানে যে আমাদের একটু চেক করতে হইলো, যে তাহলে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। তো লাস্ট যে ব্যাপারটা আছে এখানে যে দেখলাম যে এটা ক্লোজিংটা দেন নাই, তারপরে সিএসএস গুলো আর পাচ্ছিই না, এই কারণে একটা সিএসএস তো পাচ্ছিলাম না। ভাই এই একটা প্রবলেমের জন্য, অবশ্যই একটা প্রবলেমের জন্য, এরকম আরো অনেক বড় বড় প্রবলেম, ছোট ছোট এর থেকেও সিনট্যাক্স ভুল থাকার কারণে পরে এইগুলো পাইনি। এই আর কি। ওকে, সো এই হচ্ছে অবস্থা।
আচ্ছা, আরেকদিন কি জানি বলতেছিল, সাকিব নাকি জানি বলতেছিল যে যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করা হচ্ছিল, লিঙ্ক অনুযায়ী ইয়ে হচ্ছিল না, তাই না? লিঙ্ক অনুযায়ী আমাদের কাজ করছিল না। So, আমরা যদি একটা এরকম একটা কাজ দেখে আসি, মানে ওই যে যেটাকে আমরা বলি যে লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে নিচে চলে যায়, সেটা কিন্তু আমি দেখাইছিলাম এরকম একটা কাজ। বাট যদিও যে করে দিয়ে দেখাইছি, বাট টেমপ্লেটে দেখাইনি। মডার্ন 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 অন্য একটাকে দেখি। ভাই আমি তাহলে ঠিক টাইমে চলে আসছি ভাই। কে? আমি সাকিবুর রহমান ভাই। আচ্ছা, আপনি সাকিবুর রহমান, যে সমস্যাটা আমাদের বলছে। আচ্ছা ধরেন এই যে সমস্যাটা কি, যে এইখানে যখন আমি ক্লিক করব আমার অ্যাবাউটে চলে আসবে, এই সার্ভিসেসে ক্লিক করব, সার্ভিসেস সেকশনে চলে আসবে, কন্ট্যাক্টসে ক্লিক করব, কন্ট্যাক্টসে চলে আসবে। বাট আসতেছে যেটা, বাট কীভাবে আসতেছে, ঠিকভাবে আসতেছে না, বা আসতেছে বাট সাথে সাথে চলে আসতেছে। তখন আমরা যেটা ইউজ করতেছি, যে আমরা কি ইউজ করতেছিলাম, সাপোজ এইটারই যদি ওপেন করি, ইন্ডেক্স এইচটিএমএল, এটা হচ্ছে প্রজেক্ট, মানে এইটাকে যদি আমি ওপেন করি, এইটা ঠিক আছে। সো এখানে যদি সাপোজ এখানে এইচএফ এর ভিতরে আমি দিয়ে দিই হোম, দিচ্ছি অ্যাবাউট, ঠিক আছে। তারপরে সাপোজ এটা যেহেতু ড্রপ ডাউন, তো এখানে আর কিছু না করি, এখানে এসে দিচ্ছি কন্ট্যাক্ট ব্লগ। সো এই যে দিলাম, এখন এই দেওয়ার ফলে এখন কিন্তু এগুলার একটা আইডি দেওয়া লাগবে, যেহেতু এটা হ্যাশ দিয়ে ব্লগ দিয়েছি বা কন্ট্যাক্ট দিয়েছি বা যেটাই দিছি না কেন, এই অনুযায়ী আপনাকে কিন্তু আইডি সেট আপ করা লাগবে। ঠিক, ওকে। সো আইডি দেওয়া লাগবে। সো যে সেকশন, ওই সেকশন আইডি দেওয়া লাগবে। যেমন হোম, হোম মানে প্রথম যে সেকশনটা আছে, প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে এটা কি, স্লাইডার, স্লাইডার, এটা হচ্ছে এটাই স্লাইডার। সো তাহলে এখানে কি আইডি হোম দিয়ে দিব, তারপরে হচ্ছে এখানে আইডি অ্যাবাউট আছে, অ্যাবাউটটা বসবে হচ্ছে যে অ্যাবাউট আস। এখানে একটু ব্যাপার আছে, বিগ বিজিটা কি, বিগ বিজিটা কিন্তু সবগুলা জুড়ে আছে। সো তাহলে বিগ বিজিতে হবে না, এটা হবে অ্যাবাউট, যে ডিফটা নিয়েছিলাম এই অ্যাবাউটের ডিফটাতে আইডি অ্যাবাউট। তারপরে হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস যেহেতু করি নেই, এখানে ইউজার্স, এখানে একটা দিয়ে দিচ্ছি, বললাম আইডি, বললাম হচ্ছে কি, এখানে কি আছে, কন্ট্যাক্ট, না কন্ট্যাক্ট, আবার ব্লগ আছে, একটা দিয়ে দিই আর কি, কন্ট্যাক্ট অথবা ব্লগ দিয়ে দিই, একই জিনিস ঘুরে ফিরে। জাস্ট আপনাকে জাস্ট কন্ট্যাক্ট, আর এটাতে কন্ট্যাক্ট, এখানে দিয়ে দেন ব্লগ। আপনারা সাজায় নেবেন যেটাতে দেওয়া দরকার দেয়, আমি জাস্ট এখন দেখানোর জন্য দেখাচ্ছি ব্লগ। সো তাহলে আমার কিন্তু আইডি সেট আপ হয়ে গেল এবং ইয়া হয়ে গেল। সো আমি যদি এখন যদি এখানে ইন্টার দিয়ে ব্লগে যাই, কী ব্যাপার যাচ্ছে না কেন, এই যে অ্যাবাউটে যাচ্ছি, কন্ট্যাক্টসে যাচ্ছি, ব্লগে যাচ্ছি, যে যার সেকশনে চলে আসতেছে, কিন্তু মোটামুটি সেকশন ওয়াইজ চলে আসতেছে। বাট যেটা হচ্ছে যে সাথে সাথে কোনো স্মুথভাবে স্ক্রল হচ্ছে না বা কিছু হচ্ছে না। সো এরকম একটা কাজ আমরা করছিলাম, এরকম একটা কাজ আমরা কিন্তু করে আসছিলাম। কোথায়, যে কোয়ারিতে করছিলাম, এখানে যে কোয়ারিতে কত নম্বর ক্লাসে তো মনে আসতেছে না, 16 স্লাইড, স্লাইড 17 যে কোয়ারি, স্ক্রিপ্টের ভিতরে যাই, এই যে হাইড, এই যে এখানে যে কোয়ারি, না এটা না, পরেরটায় যাই, 18 নম্বর ক্লাসে মনে হয় 18 মনে ছিল না, এই যে অফসেট, এই যে অফসেট D1, অফসেট টপ, স্ক্রল টপ, এই জিনিসটা কাজ করব, ওই জিনিসটা কপি করে
আমাদের এখানে তো জেএস মেবি নাই, আমরা একটা নিচে একটা স্ক্রিপ্ট লিখে ফেলি। ঠিক আছে, কমেন্ট আউট করে দিই। কি ব্যাপার, কমেন্ট আউট কেন? এখান থেকে করে আসছি নাকি, এখান থেকে করে নিয়ে আসি। আমি কিন্তু অনেক ছোট ছোট অনেকগুলো কাজ দেখাইছি যেটা আসলে কি পরবর্তী নিজেরাই ইউজ করতে পারবো, এই কারণে ছোট ছোট কাজ দেখাইছি, ইমপ্লিমেন্ট হয়তো করি নাই। যেমন এখানে কি ছিল, A1-এ ক্লিক করলে ফাংশন বডি D1-এ চলে যাচ্ছে। সো তার মানে আমাকে যেটা করা লাগবে, #A1 মানে কি, আমার প্রতিটা বাটনে আবার কি একটা করে এরকম দেওয়া লাগবে, A1 A2 A3 A4 এরকম দেওয়া লাগবে, আইডি দেওয়া লাগবে। তাহলে এখানে যে বাটনগুলো আছে মানে এখানে আইডি দিয়ে আসে, আইডি আছে কোনো না, আইডি নাই, আইডি A1 বা আপনার মতো করে আইডি নিয়ে নেবেন। বললাম A2 A3 বললাম আইডি A4, চারটা আইডি নেবেন। দেন এখানে বলা আছে A1-এ ক্লিক করলে D1, সো আমাদের A1-এর জন্য আমরা নিচ্ছি হচ্ছে হোম, সো তাহলে এখানে হোমটা দিয়ে দেন। A2-র জন্য নিচ্ছি মেবি হচ্ছে আমরা অ্যাবাউট, সো অ্যাবাউট দিয়ে দেন। তারপরে A2-র জন্য, A3-র জন্য নিচ্ছি হচ্ছে নিলাম কন্ট্যাক্ট, মেবি কন্ট্যাক্ট, আরেকটা যেটা আছে আরেকটা দিয়ে দিই, এটা A4 ব্লগ। ঠিক আছে, এটি চেক করি আসলে কি অবস্থা। অ্যাবাউট এই যে বুঝছে, সো এটাই আর কি, এটা কিন্তু সেরকম একটা কাজ ছিল না, আমি দেখেছিলাম আর কি। সো এটা কিন্তু নিজেরাই কোনো প্লাগ ইন ছাড়াই করা যাচ্ছে, যেহেতু নিজেরাই আমরা কোড করছিলাম। তারপরে এটা আপনি টাইম বাড়ায় কমায় দিলেন। হ্যাঁ, আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, সো তাহলে আমরা ফার্স্টে কী করলাম, সবগুলোতে আইডি দিয়ে দিছি। আইডিগুলো আসতেছে কোত্থেকে, যে সেকশন ওই সেকশনে আসতে আইডি হোম দিয়ে দিছিলাম, তারপরে সবগুলোতে আইডি দিয়ে দিছিলাম, একটা একটা আইডি দেওয়া সাজাইছে, তাই না? যখন যেটাতে দরকার ওই অনুযায়ী আইডি দিয়ে দিছি। দেন ওই আইডিগুলো আমরা কল করি কীভাবে, হ্যাশের মাধ্যমে। সো ওইগুলো আমি অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ করে দিছিলাম, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ করে আইডিগুলোকে কল করে রাখছিলাম, যে এগুলো কল করে রাখছি। এরপরে যেটা করছি, এবার সবগুলোকে আলাদাভাবে আইডি দিচ্ছি, যেহেতু এগুলোকে কল করা হবে, যেহেতু এই জন্য সবগুলোকে আলাদাভাবে আইডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অথবা আপনি ক্লাস দিয়েও করতে পারেন, যেহেতু চেক করি তো ক্লাসও আমরা কল করতে পারবো আইডি দিয়ে। এরপরে এখানে যে কাজটা করা ছিল কি, A1-এ যখন ক্লিক করা হচ্ছিল HTML বডিতে অ্যানিমেট হবে, স্ক্রল টপ হবে, যে সেকশনে কল করা আছে ওই সেকশনে চলে যাবে, অফসেট টপ, হ্যাঁ ওই সেকশনের টপে চলে যাবে, এই জিনিসটাই। সেই জিনিসটা আমি দেখাইছিলাম অন্য হয়তো কোনো কিছু দেখাইছিলাম, যে একটা লিঙ্ক দিয়ে দেখাইছিলাম, বাট এই জিনিসটা জাস্ট ইমপ্লিমেন্ট কীভাবে করতে হবে, প্রতিটা জিনিস কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা আমাদের বুঝতে হবে, প্রতিটা সেকশন কীভাবে। হ্যাঁ বলেন। স্ক্রল স্পাই ইউজ করলে কি অ্যাক্টিভ ক্লাসটা নেভারে করবে, মানে যেখানে ক্লিক করবো সেখানে চলে যাবে, অন্য কিছু করতে হবে আর? মানে এই যে অ্যাক্টিভ ক্লাসটা, হ্যাঁ ভাই, এটা তো আপনাকে যেটা হচ্ছে আপনাকে কিছু জিনিস ইউজ করতে হবে অ্যাক্টিভের জন্য। স্ক্রল স্পাই মনে হয় বুটস্ট্র্যাপেই আছে না? জি ভাই। স্ক্রল বুটস্ট্র্যাপ, দেখি বুটস্ট্র্যাপে একটা স্ক্রল স্পাই আছে, সেটা কীভাবে কাজ করে। স্ক্রল স্পাই automatically update bootstrap navigation or lease group components based on scroll position indicate which link is currently active in the router. Okay, তো এটা কীভাবে কাজ করে দেখছি, how it works। যখন যাচ্ছি কি এরকম হচ্ছে কেন, এটাতে মনে হয় শুধু অ্যাক্টিভ ক্লাসটা ঘোরাঘুরি করবে, কিন্তু ওই স্ক্রল হবে না।
কিন্তু এরকম এরকম পেজটা এরকম হয়ে যাচ্ছে কেন? অ্যাক্টিভ ক্লাসটা শুধু ঘোরাঘুরি করবে, তাই তো? তাহলে যেটা করতে হবে, ডাটা স্পাই স্ক্রোল, এই যে এটা ইউজ করতে হবে এবং সবগুলোতে আলাদা আলাদাভাবে এক্সাম্পল এটা একটু দেখে আসি যে এখানে দেখেন সবগুলোতে আলাদা আলাদা আইডি হ্যাশ কল করা হয়েছে, যে যে সেকশন আছে ওই সেকশন আইডি অনুযায়ী। এটা আমরাও করছি জাস্ট এখানে জাস্ট ডাটা ডিপগুলোতে ডাটা স্পাই স্ক্রোল আর ডাটা টার্গেট এই নেবার এক্সাম্পল টু মানে কোনটা এই আইডি ধরে কল করা হয়েছে। তার মানে আমাকে ডাটা স্পাই স্ক্রোলটা ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে? ইউজ করতে হবে নিচের যে ডিপগুলো আছে ওই ডিপগুলোতে। তার মানে সাপোজ আমাদের একটা ডিপ আছে, যেমন স্লাইডারটা বাদ দিয়ে বিগ বিজি, এখানে আমি ডাটা স্পাই স্ক্রোল আর এখানে কি আছে ডাটা টার্গেট আইডি নেবার একটা আইডি আছে, মেবি নেবার কোনো আইডি নেই। আচ্ছা একটা আইডি দিয়ে দিই, নাই আইডি ও মিলে যাচ্ছে। এখানে বলতেছি যে দেখি এটা হয় কিনা। কই কিছুই তো হচ্ছে না। ডাটা স্পাই স্ক্রোল ডাটা টার্গেট, এটা আমাদেরটাই কাজ করতেছে, এক্সট্রা কিছুই হচ্ছে না। ডাটা অফসেট একটা জিনিস আছে। ডাটা ও আচ্ছা ডাটা অফসেট, এটা কি লাগবে? দেখি ডাটা অফসেট এখানে আবার কিছু কাজ করতেছে না। কি হলো? এখানে কাজ করতেছে। ডাটা স্পাই স্ক্রোল ডাটা টার্গেট ডাটা আর একটু দেখে আসি দাঁড়া কি বলতেছে। সো ন্যাব আইডি নেবার নেবার নর্মালি যেরকম নেবার থাকে এবং যেভাবে আমরা এইচআরএফ দিয়ে আসি ওই এইচআরএফই দেওয়া হয়েছে। আর ডাটা স্পাই স্ক্রোল ডাটা টার্গেট সবই দেওয়া আছে, ঠিকঠাক মতো দেওয়া আছে। কই এখানে তো এটা হচ্ছে না কেন? এখন আবার এইটাতে চলে আসছে। এদের এই তো ঠিক নাই মনে হচ্ছে আমার কাছে। দুটো অ্যাক্টিভ হয়ে আছে, যে আমি যেটা ক্লিক করতেছি ওইটা কিন্তু হচ্ছে না, বুঝছেন? মানে এদের একটু সমস্যা আছে। এই যে এখন আবার এটা হয়ে আছে। সো এইটা খুব ঝামেলা জিনিস, এই যে অ্যাক্টিভে যে চেঞ্জ হয় না, এটা কিন্তু একটা ঝামেলা জিনিস বলতে এটাতে ইয়াদটা করা একটু ঝামেলা। আর এই যে এটা পিএইচপি হইতো ইজিলি হয়ে যেত, একদম মনে করেন চোখের পলকে হয়ে যেত, ব্যাপার ছিল না। একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়তো, কন্ডিশন দিলে ওই কন্ডিশন অনুযায়ী আপনার কাজ হয়ে যেত। ডিজাইনে আসলে অ্যাক্টিভের ব্যাপারটা চেঞ্জ করার খুবই একটা ঝামেলা জিনিস। তো আমরা একটু দেখি, এটা করা আছে অনেক জায়গায় করা আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলোতে করা আছে। সাপোজ ওয়ান পেজ ল্যান্ডিং পেজ না ল্যান্ডিং পেজ আর কি, ফ্রি।
আচ্ছা, এটা তো দেখি, তারপর এটা তো দেখি, ক্রিয়েটিভ এজেন্সি। এখানে এসে প্রিভিউ, ওকে। সো এখানে অ্যাবাউটে দিচ্ছি, এই যে অ্যাবাউটটা কিন্তু হচ্ছে, তাই না? এই যে এটাও হচ্ছে, এটাও হচ্ছে। সো তাহলে আমাদের একটু দেখতে হবে আসলে এটা কিসের জন্য হচ্ছে বা কীভাবে কাজটা করা হয়েছে, তাই না? সো এটা কী ব্যাপার, এখন কে আসে? কী ব্যাপার, মনে হলো কে জানি আসতো, আপনারা কি শুনছেন? ভাই আমার ওই অন্য জিমেল দিয়ে ও লগইন হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, ওকে। সো তাহলে এখানে যে কাজটা করা হয়েছে যে চেঞ্জ হচ্ছে, যখন যেটা যাচ্ছে ওইটা অ্যাবাউটটা চেঞ্জ হচ্ছে। সো এটা আমাদের একটু তাহলে এটা তাহলে ফিচারটা একটু দেখতে হবে আসলে কী ফিচার দেওয়া হয়েছে এখানে। সো এখানে যদি আমরা একটু সোর্স করে দেখি, দেখলাম যে কোনো কিছু চাইতে হইলে আমরা হচ্ছে ওইখানে যাব, এখানে যে এটা সম্পূর্ণটা নিজেদের ক্লাসই তো মনে হয়েছে নেবার নেভ, নেবার রাইট, যে হ্যাশ দিয়ে দিছে। এখানে কোনো অ্যাক্টিভের কোনো ইস্যুই রাখে নাই। নেভ আইডি, নেভ ট্রান্সপারেন্ট, নেভ বার হেডার, নেভ কলাপস তো বুঝলাম, কন্ট্যাক্ট। এইটা তাহলে ওদের জেএস এর ভিতরে করা আছে, জেএস এর মাধ্যমে করছে আর কি। ভাই আমার কাছে স্ট্যাক ওভারফ্লো একটা লিংক আছে, ট্রাই করি না। দেন তো লিংকটা, তাহলে এটা লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে ভাই 2 লাইনের একটা কোড আছে। ওকে, প্রথমে অ্যান্সারটা দেখি। স্টেপ 4 এটা হচ্ছে, এটা দিতে হয়েছে, তাই তো? ওকে, তাহলে এটা আমরা নিচে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। nav link on click, nav active, remove plus active, disable। এটা দেখি কই চেঞ্জ হয় না কেন? অ্যাক্টিভ ক্লাস কি দেয়া আছে আর ডাটা স্পাইটা অফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাটা স্পাইটা। অ্যাক্টিভ নামে কোনো ক্লাস আমাদের সিএসএস এ আছে? দিতে দেখতে হবে, দাঁড়ান। সো অ্যাক্টিভ এই যে একটা অ্যাক্টিভ আছে, সো অ্যাক্টিভ আছে। আর এখানে ন্যাভ লিংকে সম্ভবত, হ্যাঁ ন্যাভ লিংক, এই যে ন্যাভ লিংকে সম্ভবত অ্যাক্টিভটা লাগবে। তার মানে আমার এখানে অ্যাক্টিভটা দিচ্ছি, চেক করি। না, অ্যাক্টিভ তো ওখানেই থাকে। আচ্ছা দেখি এবার, দাঁড়ান। ন্যাভ লিঙ্ক অন ক্লিক করলে ন্যাভে ফাইন্ড অ্যাক্টিভ, রিমুভ ক্লাস অ্যাক্টিভ, দিস অ্যাড ক্লাস অ্যাক্টিভ। ন্যাভ ক্লাসটা কোনটা? শুধু ন্যাভ নামে তো কোনো ক্লাস নাই, শুধু ন্যাভ নামে কোনো ক্লাস নেই। আমি একটা কাজ করতে পারি, এখানে ন্যাভের বললে ন্যাভ বার দিতে পারি, ন্যাভ বার। নিচে ডট নেভ আছে, নিচে আরেকটা ডট নেভ আছে। আচ্ছা ন্যাভ বার।
রিমুভ হয়ে যাচ্ছে, মানে হোম থেকে রিমুভ হয়ে যাচ্ছে বাট অ্যাড হচ্ছে না। ভাই ওই অ্যাক্টিভ ক্লাসটা দাঁড়ান একটু দেখে নিই। ফাইন্ড অ্যাক্টিভ, রিমুভ প্লাস অ্যাক্টিভ, ওকে। এবার ন্যাব লিঙ্কে যখন ক্লিক করব তখন ন্যাব বারে অ্যাক্টিভ ফাইন্ড করে রিমুভ করে দেবে। অ্যাড ক্লাস যেটাতে আমি ক্লিক করতেছি ওইটাতে ঠিকই আছে, দাঁড়ান একটু দেখি, ঠিকই আছে, কোড ঠিক আছে। হোমটাতে তো ঠিকই থাকতেছে। এটা কি কনফ্লিক্ট করতে পারে, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট হইতে পারে। লিঙ্ক আইটেম করে দিই তো, আইটেম এবার হয়েছে। জি ভাই ওরা ন্যাব লিঙ্ক অনুযায়ী করছে, আমি এবার যেহেতু আমরা ন্যাব আইটেমে করা, তো আমরা ন্যাব আইটেম অনুযায়ী করে দিলাম। যখন যেটা দিচ্ছি ওইটা কী হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ থাকতেছে। ছোট একটা কাজ, কিন্তু মজার কাজ হচ্ছে, তাই না? এই যে করে এই জিনিসটা বুঝতে হবে আসলে, যে করে এখানে কী বলা আছে যে ন্যাব আইটেমে যখন অন ক্লিক করা হবে, মানে অন ক্লিক আমরা জানি যে ক্লিক করার যে ইয়েটা, তো সেখানে হলে ন্যাব বারে অ্যাক্টিভ ক্লাসটাকে ফাইন্ড করে সেটাকে রিমুভ ক্লাস করে দেবে। দেন ওটাকে রিমুভ করে যখন যেটাতে ক্লিক করে দিস, মানে কি কালকেই আমি বলছিলাম দিসের কথা, যে দিস মানে আছে ওন ক্লাস, মানে যেটাতে আমি ক্লিক ওটা হচ্ছে দিস অ্যাড ক্লাস অ্যাক্টিভ, যেটাতে ক্লিক করেছে ওইটাতে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিচ্ছে। এটুকু। ওকে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। সো আমরা যেহেতু মোটামুটি ইয়ারটা বুঝতে পারছি, তাই না? যে আজকে যে ব্যাপারটা বললাম থিমের যে ব্যাপারটা, সবাই কি বুঝতে পারছেন নাকি ক্লিয়ার? থিমের যে হিসাবটা আছে। জি ভাই। যে তাহলে আবার শুনি যে আমাদের কি করতে হবে, সবাইকে আলাদা আলাদা ইয়া বানাইতে হবে, থিম আমাদেরকে বানাইতে হবে। সো এটার জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন, সবাই ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি ওয়াইজ থিমগুলোকে ভাগ করবেন, যে এই ক্যাটাগরির এই থিম আছে, এই ক্যাটাগরির ওই থিম আছে। সেই ক্যাটাগরি ওয়াইজ থিমগুলো আপনি রেডি করে ফেলবেন এবং ওই ক্যাটাগরির জন্য যে থিম বানাতে যাচ্ছেন ওটা কাজ শুরু করে দেবেন। সেটাও কিন্তু আগামী বৃহস্পতিবার, মানে এখন তো ধরুন বৃহস্পতিবার আমরা হচ্ছে এই জিনিসগুলো আলোচনা করবো, আর কী প্রবলেম, কোথায় কী প্রবলেম হচ্ছে, গেমটা কীভাবে করলে কী হয়, এই কী ডিজাইনগুলো করছে, ঠিক আছে? তাহলে একটা আমাদের ডিসকাশন সেশন হয়ে গেল যে আজকে যেমন কার কার কী প্রবলেম ছিল, প্রবলেমগুলো আজকে আমরা একটু ফাইন্ড আউট করে ফেললাম, এই প্রবলেমগুলো আছে। সো তাহলে এতে কী হবে, সবার একটু নলেজটা একটু বাড়বে। ভাইয়া ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন না? না না না, নিজে সিলেক্ট করবেন আপনার পছন্দ, আপনার কী পছন্দ, আপনার ফার্স্টে কোন ক্যাটাগরি করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরি কোন সাব ক্যাটাগরি ওয়েবসাইটটা আপনার দরকার। আপনি কি ক্রিয়েটিভের একটা পোর্টফোলিও বিজনেস, একটা ইন্স্যুরেন্স ওয়েবসাইট বানাবেন, না আপনি একটা এটা বানাবেন ওইটা বানাবেন? আজকে সবাই থিম ফরেস্টে যাবেন, থিম ফরেস্টে যাবেন। থিম ফরেস্টটা কীভাবে যাবো, থিম ফরেস্ট লিখলেই আছে বলবেন themforest.com.net আর কি, ঠিক আছে? themforest.net। থিম ফরেস্টে যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যে ফার্স্টেই হচ্ছে এখানে যে অনেক টেমপ্লেটে অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমাদের দরকার এখন HTML যে টেমপ্লেটসগুলো, সো টেমপ্লেট এখানে ওয়ার্ডপ্রেসের কিছু ইয়ে আছে, থিম আছে, এগুলো আমাদের লাগবে না এখন। তারপর হচ্ছে হোস্টিং না, আমাদের HTML এর যে ব্যাপারটা আছে এখানে আমরা আসবো। এখানে আসলে পরে কী হবে, এখানে আমরা ওই ক্যাটাগরিগুলো পেয়ে যাচ্ছি, যে ক্যাটাগরি আপনি চাচ্ছেন। যে ধরেন কেউ আপনি কর্পোরেট চাচ্ছে, কেউ পার্সোনাল চাচ্ছে, কেউ মোবাইল চাচ্ছে, কেউ এন্টারটেনমেন্ট চাচ্ছে, ওই ক্যাটাগরির ভিতরে আবার আমরা জানি যে ওই ক্যাটাগরির ভিতরে আবার মাল্টিপল সাব ক্যাটাগরিগুলো আমরা পেয়ে যাচ্ছিলাম। যে ওয়ান পেজে একটা ওয়েবসাইট, কারো প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, নাহলে কারো এই রেস্টুরেন্ট, নাহলে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ওয়েবসাইট, কারো ইন্স্যুরেন্স কোম্পানি, কারো কনসাল্টিং ফাইন্যান্সিয়াল বিজনেস, ঠিক আছে? সো এটা হচ্ছে কর্পোরেট গেল। দেন কেউ বলছে না আমি কর্পোরেট করবো না, আমি অন্য একটা করবো, তো ক্রিয়েটিভে যান, ক্রিয়েটিভ থেকে করেন। অ্যাডমিন টেমপ্লেটে কেউ চাইলে করতে পারেন। অ্যাডমিন টেমপ্লেটগুলো বেসিক্যালি কী হয়, অ্যাডমিন টেমপ্লেটগুলো হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের অ্যাডমিনের ড্যাশবোর্ড থাকে, যেমন বুস্ট এই ওয়ার্ডপ্রেসে আমরা একটা ড্যাশবোর্ড দেখছিলাম, ওইরকম হচ্ছে ড্যাশবোর্ড। ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু ড্যাশবোর্ডের উপর নির্ভর করে,
ঠিক আছে, এটা ডাইনামিক ওয়েবসাইট কিন্তু ড্যাশবোর্ডের উপর নির্ভর করে। তো ড্যাশবোর্ডগুলো কিন্তু একটা ফুল ক্যাটাগরি, কিন্তু দেখেন কত করে সেল আছে, দেখেন কতগুলো সেল দেখছেন, ড্যাশবোর্ডে সেল আছে দেখেছেন, কম সেল না। যে মেট্রনিক বুস্টার 4 টেমপ্লেট কি আছে এমন যে এর 83,000 বার সেল হয়েছে, আর এটাতে গুণ দেন কত টাকা ইনকাম করছে, চিন্তার বাইরে না। এখানে আবার রেগুলার লাইসেন্স আছে, এক্সটেন্ডেড লাইসেন্সও আছে কিন্তু। সিঙ্গল প্রোডাক্ট ইউজার ক্যান বি চার্জ ফর দ্য টোটাল প্রাইস ইনক্লুড দ্য আইটেম প্রাইস ইন দ্য বায়ার ফি। দুইটা আছে, সিঙ্গেল ইন প্রোডাক্ট হুইচ ইন ইউজার আর নট চার্জ ফর, মানে যে হচ্ছে টোটাল প্রাইস ইন দ্য আইটেম প্রাইস এন্ড বায়ার ফি। এটা হচ্ছে বাই ইউ আর ওয়ান ক্লায়েন্ট ইন এ সিঙ্গেল অ্যান্ড প্রোডাক্ট হুইচ ইন ইউজার ক্যান বি চার্জ ফর, মানে এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্সটা। মানে ধরেন আপনি একেবারে কিনে নিতে যাচ্ছেন টেমপ্লেটটা, একেবারে কিনে নিতে যাচ্ছেন, তখন এটা সম্পূর্ণ আপনার হয়ে যায়। আপনি ওটা দিয়ে বিজনেস করেন, আপনি ওটা দিয়ে আরেকজনে বেচেন, আপনি যা ইচ্ছা তা করেন, এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। আর রেগুলার লাইসেন্স হচ্ছে আপনি একটা জাস্ট একটা থিম কিনতেছেন, আর কিছুই না, ঠিক আছে। এই যে বুটস্ট্র্যাপের যদি আমি একটা অ্যাডমিন ড্যাশবোর্ড দেখি, রিভিউ, এই যে এগুলো হচ্ছে কি ড্যাশবোর্ড, এগুলো আমরা চিনি অলরেডি, আমরা তাই না দেখছি। HTML এর যদি আমরা ডেমোটা দেখি, এর আবার অনেকগুলো থিম দিয়ে বানাচ্ছে, লাল ভার্সনের প্রোভাইড প্যাকেজ আপন পারচেস, দেখছেন, এটা কিন্তু ডিরেক্ট কাজগুলো করে দিছে। যে দেখি একটা ড্যাশবোর্ড দেখতে কেমন এদের, এই যে সিম্পল একটা ড্যাশবোর্ড কিন্তু, বাট দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু খুবই ডিমান্ড, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট বলতে ধরেন আমরা যেটুকু দেখতেছি, বাট এর ব্যাকএন্ডে প্রতিটা ওয়েবসাইটে ব্যাকএন্ডে একটা ওয়েবসাইট আছে। ব্যাকএন্ড ওয়েবসাইটগুলো কীরকম, এরকম কারা ইউজ করে, যারা হচ্ছে ওয়েবসাইটের যারা হচ্ছে হ্যান্ডেল করে বা ম্যানেজ করে তারা ইউজ করে এই ড্যাশবোর্ডগুলো। তো এগুলোতেই বেশি ভিজিট হয়। ফ্রন্ট এন্ড কারা দেখে, যারা হচ্ছে আমরা নর্মাল মানুষ যারা হচ্ছে ভিজিটর তারাই দেখে, বাট ব্যাকএন্ডে এটা কিন্তু ইউজ করে মানুষজন ইউজ করে, সো এটাকে ডিমান্ড কিন্তু বেশি। সো এই জন্য এগুলোর দামও বেশি। সো কেউ চাইলে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে এই টাইপের টেমপ্লেট বানানো যাচ্ছে কিনা। ভাই এই থিমগুলো কি ব্যাকএন্ড করা আছে? না, জাস্ট HTML ডিজাইন, জাস্ট HTML ডিজাইন আছে, মানে আপনি দেখলেনই তো কয়েকটা ভার্সন আছে। শুধু HTML ডিজাইন করা, শুধু কারোরটা হচ্ছে ভু দিয়ে কিছু কাজ করা, ভু যেভাবে স্ট্যান্ডার্ড কাজ করে, কারো লারাভেলের ফিক্সিয়া করা আছে। সো আপনি তো এখন ওগুলো দরকার না, আপনি সাথে HTML ডিজাইনটাই করেন, ঠিক আছে। মোটামুটি সবগুলাই কিন্তু পপুলার, দেখছেন অনেক চলে এই জিনিসগুলো। সো দেখতেই পারতেছি, সেগুলো বানাইতে পারেন কেউ চাইলে। সো এগুলোর ব্যাপারে একটু স্টাডি করে এগুলো বানাই ফেলবেন, ঠিক আছে ভাই। ওদের কার্ডে পুরা ওয়েবসাইটের একটা ভিউ দেখা যায়, ওটা কিভাবে? কিসে? মানে ভাই কার্ডের মধ্যেই মানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট কি রকম। ওই যে ইমেজ দিয়ে দিচ্ছে, ফুল ইমেজ স্ক্রিনশট দিয়ে দেয়। ভাই স্ক্রিনশট ফুল কিভাবে দেয়, মানে পুরাটা? একটা ওয়েবসাইটে পুরো স্ক্রিপশন কিভাবে নেয়? জি ভাই, এটা তো অনেক ধরনের এক্সটেনশনই পাওয়া যায়, আর ফায়ারফক্সে তো মনে হয় এমনিই আছে। ফায়ারফক্সে রাইট ক্লিক করে যদি আপনি টেক স্ক্রিনশট একটা অপশন পাবেন, গুগল ক্রোম থেকে করা যায়, হ্যাঁ, গুগল ক্রোম থেকে ক্রোমেও ইয়ে স্নাইপার আছে, এই যে আপনার স্ক্রিন ক্যাপচার গুগল ক্রোমে এক্সটেনশন আছে। ওই গুগল ক্রোমে এক্সটেনশন লিখবেন যে স্ক্রিন ক্যাপচার, ফুল স্ক্রিন ক্যাপচার গুগল ক্রোম, দেখবেন যে ফুল স্ক্রিন ক্যাপচার একটা এক্সটেনশন নামাই দিলে ওটা ক্লিক করলে ফুল আপনার ওয়েবসাইটে স্ক্রিনশটটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে ভাই। হ্যাঁ, তো এরকম অনেক এক্সটেনশন আছে এবং অনেক ইয়ে আছে। আচ্ছা, সো একটু অ্যাটেন্ডেন্সটা চেক করে নিই। এই যে অ্যাটেন্ডেন্স সময় এখন মনে হচ্ছে অনেকে চলে আসছে, কয়েকজন ক্লাসের টাইমে থাকে না, অ্যাটেন্ডেন্স টাইমে চলে আসছে। এই আক্তারুজ্জামান আজকে আপনি পুরো ক্লাসে ছিলেন না কিন্তু। পরে আসলাম ভাই। আপনার কি সমস্যা কোনো? নেট নাই ভাই, মোবাইলে ঢুকে আছি। নেট নাই, সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম যে সবাইকে কিন্তু একটা করে প্রজেক্ট, সো এই কয়দিনে আগামী সপ্তাহে সবাই একটা করে প্রজেক্ট রেডি করে ফেলতে হবে। হ্যাঁ, প্রজেক্ট রেডি করে ফেলতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে মাহবুব ভাই বিস্তারিত আলোচনা করবে যখন সময় আসবে। আর আমরা আমাদের কোর্স, আমরা ডিজাইনের ক্লাসও করব। সো আমাদের কোর্সে কিছু চেঞ্জেস আসবে, আমরা হয়তো কোড ডেভেলপমেন্টে যাব না, আমরা কিছু বেসিক ডেভেলপমেন্টে থাকবো, এবং ওয়ার্ডপ্রেসের কিছু কাস্টমাইজেশনগুলো করবো। সো সেই হিসাবগুলো
ঠিক আছে, সো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তাহলে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন একটা জিনিস বলেন।